আমরা সবাই জানি যে পৃথিবীতে টাকা অনেক বেশি পাওয়ারফুল একটা জিনিস। যে জায়গায় টাকাটাও কাজ করে না, ওই জায়গায় আপনার একটা ব্যবসা বড় করতে গেলে অবভিয়াসলি আপনার ব্যবসায় রিপিট কাস্টমার প্রয়োজন। ব্র্যান্ড আসলে তৈরি হয় মানুষের মাইন্ডে। মার্কেটে আপনার সবার আগে আসতে হবে, নট লাইক দ্যাট। আপনার কাস্টমার আর মাইন্ডে সবার আগে আসতে হবে। অনেক ভালো প্রোডাক্ট খারাপ মার্কেটিং এর জন্য বিক্রি হয় না, আবার অনেক খারাপ প্রোডাক্ট ভালো মার্কেটিং এর জন্য বিক্রি হয়। ডিজিটাল যারা মার্কেটিং করবে তাদের কেমন বাজেট থাকা প্রয়োজন? বাজেট আসলে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে শক্তিশালী ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে অনেস্টি। একটা মানুষ যদি আপনার অ্যাড থেকে ইনফরমেশনই শুধু পায়, তাহলে কেন আপনার অ্যাড সে দেখবে? আপনার কাজ হচ্ছে অডিয়েন্সের মাইন্ডে এক ধরনের ফিলিং তৈরি করা। মানুষ ডিসিশন মেক করে ইমোশনালি, কিন্তু নিজেই নিজেকে লজিক দেয়। নতুনদের পার্সোনাল ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে তাকে অনেক বেশি নেটওয়ার্কিং করতে হয়। সিম্পল স্কিলস বাট ফ্যান্সি ফেস। একটা মানুষ আপনাকে জানবে, চিনবে, বুঝবে, আপনাকে এক্সপার্ট হিসেবে মানবে। কেন তাদের কাছে সেলসম্যান হিসেবে যাচ্ছেন? আপনি ওই ইয়ার ইনপুটটাও দিতে পারেন না, তাহলে আপনাকে আসলে কোনো কোম্পানি চায় না। যে কোনো কিছু বানাইতে গেলে আপনাকে এক্সপিরিয়েন্স থেকে বানাইতে হবে। আপনি যদি পুরো সমুদ্রের পানীয় এই বোতলে ঢালেন, এই বোতল ফিল আপ হবে না। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে যে গেস্ট বসে আছে, গেস্টের সাথে প্রথমে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। শাহরোজ ফার্দি ভাই, আপনারা কম বেশি তাকে ইতিপূর্বে দেখেছেন। আচ্ছা ভাই, আমরা এখন যদি ব্র্যান্ডিং নিয়ে আলোচনাটা শুরু করি, কেমন মনে করেন আপনি? অবভিয়াসলি ভালো হয়। আমি যদি একটু বইটা দেখানোর কথা বলি, যে যখন আপনি ফিডব্যাকের কথা বললেন, আমার প্রথম বই লেখা হয়েছিল যে মার্কেটিং বিক্রি বাড়ায়। এখানে আসলে বইয়ের নামটা আমি সবসময় এমন ভাবে দেওয়ার চেষ্টা করি যাতে বইয়ের নাম পড়লেই মানুষ বুঝতে পারে এই বইটার আসলে কার্যক্রম কি। সো আপনি এখন মার্কেটিং করবেন, আপনার বিক্রি বাড়বে, কিন্তু ওই কাস্টমারকে কিন্তু আপনার ধরে রাখতে হবে। কারণ বর্তমান সময়ে এত পরিমাণ কম্পিটিশন, এই কম্পিটিশনের সময় আপনি যদি শুধুমাত্র মার্কেটিং করেন, শুধুমাত্র অ্যাডভার্টাইজিং করেন, আপনার সেলস হবে, কিন্তু এই সেলসটা রিপিটলি হবে না। আর একটা ব্যবসা বড় করতে গেলে অবভিয়াসলি আপনার ব্যবসায় রিপিট কাস্টমার প্রয়োজন। এখন আপনি সেল করলেন, প্রফিট করলেন, ভেরি গুড। এখন রিপিট কাস্টমার পাবেন কিভাবে? ওই রিপিট কাস্টমার পাওয়ার জন্য দরকার হচ্ছে ব্র্যান্ডিং। আর একটা ব্র্যান্ডিং যদি আপনি সঠিকভাবে করতে চান, তো প্রত্যেকটা ব্র্যান্ডের আপনি একটা চিন্তা করেন। আপনাকে যে কোনো একটা ব্র্যান্ডের যদি আমি নাম বলি, ওই ব্র্যান্ডের একটা লোগো আছে, ওই ব্র্যান্ডের একটা স্লোগান, ওই ব্র্যান্ডের মিশন, ভিশন, গোল, এভরিথিং আপনি হয়তো সম্পর্কে জানেন। ঠিক সেম ভাবে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা স্টোরিও থাকে। তার মানে আপনি যদি ব্র্যান্ড বিল্ডিং করতে চান, আপনার ব্র্যান্ডের অবভিয়াসলি একটা স্টোরি থাকা প্রয়োজন। এখন আপনি আপনার ব্র্যান্ডের জন্য বা আপনি আপনার নিজস্ব পার্সোনাল ব্র্যান্ডের জন্য কিভাবে স্টোরি টেলিং করবেন, কিভাবে ব্র্যান্ডিং করবেন, সেই বিষয়ে সবকিছু জানতে পারবেন মূলত এই স্টোরি টেলিং ফর ব্র্যান্ডিং বুকটাতে। প্রথমত হচ্ছে আপনি মার্কেটিং করেন, সেল জেনারেট করেন, দেন ওই কাস্টমারদেরকে ধরে রাখার জন্য ব্যবসার ব্র্যান্ডিং প্রয়োজন। আচ্ছা ভাই, ব্র্যান্ডিং বলতে তো আমরা যেটা আপনি বলেছেন কি বুঝি, এখন তো মোটামুটি বোঝা হয়ে গিয়েছে একটা সাধারণ মানুষের জন্য। আমি মনে করি যে আপনি যতটুকু বলেছেন, আর আমাদের বইটিতে আরো বিস্তারিত আলোচনা করা আছে। আমি পাঠকদের জন্য আরেকটু যদি ব্র্যান্ডিং, তার জন্য কি কি প্রয়োজন, এটার জন্য যদি আপনাকে আর একটা প্রশ্ন করি, একটা ছোট বা নতুন যারা বিজনেস শুরু করতেছে, রান করতেছে, তাদের জন্য কি ব্র্যান্ডিং খুব প্রয়োজন বা কি মনে করেন? আচ্ছা, দর্শকরা খুব বেশি রিলেট করতে পারবে, আপনিও রিলেট করতে পারবেন। বর্তমানে হয়তো আপনি দেখেছেন ই কমার্স বিজনেস থেকে শুরু করে বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে মার্কেটিং করার জন্য বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার হায়ার করা হচ্ছে, হয়তোবা বিভিন্ন গিভওয়ে দেওয়া হচ্ছে। যদিও আমি সেই পক্ষে না, বা পক্ষে বিপক্ষের কথা যদি সাইডে রাখি, বর্তমানে যে কোনো ব্যবসা বড় করার জন্য প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্সার হায়ার করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন নতুন উদ্যোক্তাদের কথা বললেন, একজন নতুন উদ্যোক্তা কিন্তু শুরুতেই একজন ইনফ্লুয়েন্সার হায়ার করতে পারবে না। এখন সে যেহেতু একজন ইনফ্লুয়েন্সার হায়ার করতে পারবে না, তার মানে কি তার ব্র্যান্ডিং থেমে থাকবে? তাহলে তো আসলে একটা নতুন ব্যবসা কিভাবে বড় হবে? তা যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে, তাদের উচিত নিজেকেই নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো। আমি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার হায়ার করছি, ওয়াই নট আমি নিজে একজন ওই লেভেলের ইনফ্লুয়েন্সার হয়ে যাই, যাতে আমার থ্রুতে আমার ব্যবসার ব্র্যান্ডিং হয়। আর এর জন্য মূলত পার্সোনাল ব্র্যান্ডিংটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে। যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা আসছে, আমি আরেকটা বিষয় বলতে চাই। আমরা সবাই জানি যে পৃথিবীতে টাকা অনেক বেশি পাওয়ারফুল একটা জিনিস, কিন্তু অন দ্য আদার হ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে বা যে জায়গায় টাকাটাও কাজ করে না, ওই জায়গায় আপনার পার্সোনাল ব্র্যান্ডিং কাজ করে। যেমন আজকেই আমি পডকাস্টে আসার আগে একটা অ্যাওয়ার্ড শো থেকে আসলাম। এই অ্যাওয়ার্ড শো আমি গেস্ট হিসেবে ইনভাইটেড ছিলাম। তো অনেক মানুষ গিয়েছে, অনেকে হয়তো বা অনেকের কাছে আমার চেয়ে অনেক বেশি টাকাও ছিল, কিন্তু এই যে আমি যে সম্মাননা পেয়েছি, এই জিনিসটা শুধুমাত্র টাকা থাকলেই হবে না, আপনার ওই লেভেলের পার্সোনাল ব্র্যান্ড থাকতে হবে। আমি শুধুমাত্র এই
সম্মাননা বা শুধুমাত্র অ্যাওয়ার্ড শোর জন্য না। আমি আমার লাইফে এমন অনেক অপরচুনিটি গ্র্যাব করতে পেরেছি, এমন অনেক জায়গায় বসতে পেরেছি যেটা শুধুমাত্র পসিবল ছিল আমার একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড আছে দেখে। ওইখানে কেউ কেয়ার করে না আপনার পকেটে কয় টাকা আছে, আপনি কোথা থেকে বিলং করেন। সেখানে যে জিনিসটা কেয়ার করা হচ্ছিল যে আপনার ব্র্যান্ড ভ্যালু আসলে কতটা স্ট্রং, আপনার কথায় কি পরিমাণ মানুষ ইনফ্লুয়েন্স হয়। সো এক কথায় বলতে গেলে যে জায়গাতে টাকা কাজ করে না, ওই জায়গার অনেক কাজ আপনি পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে করতে পারবেন। যাক, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন। আমরা যদি ভাই ব্র্যান্ডিং আর মার্কেটিং এর মধ্যে কোনো পার্থক্য আছে আপনার কাছে কি মনে হয়? অবভিয়াসলি ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর মধ্যে তো পার্থক্য অবভিয়াসলি আছে। আমি বই যেহেতু লিখলাম যেটা, এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং, যদিও বা মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং দুটো আলাদা বিষয়, কিন্তু মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং হচ্ছে আমার পণ্য বা আমার কোম্পানি সম্পর্কে মানুষের কাছে এক ধরনের প্রচারণা করা, যে এই XYZ নামে একটা কোম্পানি পৃথিবীতে বিলং করে। এই কোম্পানিটার সম্পর্কে, এই কোম্পানিটার নাম, এই কোম্পানিটার কার্যক্রম সম্পর্কে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং এর মাধ্যমে সেলসও হয়, কিন্তু একটা ব্যবসা যদি আপনি বড় করতে চান তাহলে প্রতিনিয়ত নতুন কাস্টমার অ্যাকোয়ার করতে হবে। দ্বিতীয়ত, যে কাস্টমারদেরকে আপনি অ্যাকোয়ার করেছেন তাদের কাছে আবার রিপিটেডলি সেল করতে হবে। তৃতীয়ত, আপনার যে প্রোডাক্ট প্রাইস, যে ট্রানজাকশন হচ্ছে, এই অ্যামাউন্টটা বাড়াইতে হবে। আপনি দেখেন 3টা ক্ষেত্রে ব্র্যান্ডিং এর প্রয়োজন আছে। আপনি রিপিটেডলি যদি সেলস করতে চান, ব্র্যান্ডিং এর প্রয়োজন আছে। আর আপনি যদি স্ট্রং ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি যে হাই প্রাইসটা করবেন এটা কিন্তু করতে পারছেন না। আর ব্র্যান্ডিং যখন আপনার স্ট্রং হয়ে যাবে, তখন ওই মার্কেটিংটা অনেক বেশি কাজে দিবে। দেখবেন যেখানে হয়তো বা আপনার $100, সেন এক্সাম্পল, আপনার যেখানে হয়তো বা $100 100টা সেলস হচ্ছে, আপনার ব্র্যান্ডিং যদি স্ট্রং থাকে, সেম $100 সেম মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনার হয়তো তখন 200 প্লাস সেলস হতে পারে। তার মানে প্রতিটা ক্ষেত্রে ব্র্যান্ডিং এর অবভিয়াসলি ইম্পর্টেন্স আছে। এটা কিন্তু আপনার সাথে একটু আমি যোগ করি একটা বিষয়, যেমন ধরেন আপনার যে মার্কেটিং বিক্রি বাড়ায়, এই বইটা বের হওয়ার আগেও কিন্তু আমরা কিন্তু অনেকগুলো বই বের করেছি, কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং লেখকের যদি না থাকে, আমার কাছে মনে হয় বিক্রি করা খুব কষ্টকর হয়ে যায়। কারণ আপনি ডলার কত দিবেন তাকে? ফেসবুকে ডলার দিতে দিতে এক সময় কিন্তু তার রেটটা বেড়ে যাচ্ছে, এটা আপনিও অনেক ভালো জানেন। কিন্তু সমস্যাটা হয়ে যায় লেখকের যখন পার্সোনাল ব্র্যান্ডিং থাকে। যেমন আপনার বইটা আমার বিক্রি করতে কিন্তু অত কষ্ট হয়নি। যাকে আমি বলেছি অনলাইন পাবলিকেশন, যে ভাই সারস পার্থী ভাইয়ের একটা বই বের হয়েছে, আপনি করতে পারেন, সে কিন্তু আগ্রহের সহিত কাজ করতেছে। যদি এটা একটা লেখকের যে ব্র্যান্ডিং না থাকে, তাহলে কিন্তু খুব কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। অবভিয়াসলি এখন আসলে কথা হচ্ছে ব্র্যান্ডটা তৈরি হয় কোথায়। এখন ব্র্যান্ড কি রাস্তাঘাটে তৈরি হয়? ব্র্যান্ড কি বানানো যায়? না, ব্র্যান্ড আসলে তৈরি হয় মানুষের মাইন্ডে। যে আপনি মার্কেটে আপনার সবার আগে আসতে হবে, বা সেম প্রোডাক্টে বা সেম নিশে আপনাকে সবার আগে বিজনেস শুরু করতে হবে, নট লাইক দ্যাট। আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কাস্টমারের মাইন্ডে সবার আগে আসতে হবে। যেমন আমি যদি আপনাকে এক্সাম্পলের জন্য বলি যে লাক্সারিয়াস কার, আপনার হয়তো বা রোলস রয়েলস, মার্সিডিজ, এই কারগুলো সম্পর্কে মাথায় চিন্তা আসছে। আমি যদি আপনাকে বলি হয়তো বা স্পোর্টস কার, আপনার হয়তো বা BMW বা ল্যাম্বরগিনি সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। এই যে দেখেন, একটা স্পেসিফিক জায়গায় যে আপনি চিন্তা করতেছেন। আর আমি যদি বলি শুধু কার, আপনি হয়তো বা কত কারের কথা একসাথে চিন্তা করতেছেন। সো এই যে একটা পার্টিকুলার ফিল্ডে আপনি নিজেকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করে ফেলতেছেন। সবার আগে আসতে হবে না, কিন্তু সবার আগে মাইন্ডে আসতে হবে। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই, যে সবার আগে আসলেই কি আসলে সফলতা হয়, ব্যাপারটা এরকম না। আপনি এটা বলেন তো, যে টেসলা বা স্পেসএক্স আগে তৈরি হয়েছে নাকি মাইক্রোসফট আগে তৈরি হয়েছে? মাইক্রোসফট আগে তৈরি হয়েছে। তো মাইক্রোসফট হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম। এখন তাহলে আপনি বলেন, বিল গেটস সর্বোচ্চ ধনী না ইলন মাস্ক সর্বোচ্চ ধনী? ইলন মাস্ক। এখন ইলন মাস্ক যে সর্বোচ্চ ধনী হচ্ছে, তাদের যে কোম্পানি, সেটা কিন্তু আবার কম্পিউটারে ব্যবহার করতেছে। তার মানে মার্কেটে আগে আসাটা ম্যান্ডেটরি না। আপনি আপনার কাস্টমারের মাইন্ডে কতটুকু জায়গা দখল করে নিছেন, আপনার কাস্টমারের মাইন্ডে কতটুকু আগে আসতে পারতেছেন, এটা হচ্ছে ফ্যাক্ট। যাক, অনেক সুন্দরভাবে ভাই উপস্থাপন করেছেন। আচ্ছা ভাই, একটি শক্তিশালী ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে কি কি প্রয়োজন হতে পারে? শক্তিশালী ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে অনেস্টি। কেন অনেস্টি? আপনি হয়তো বা স্যামসাং এর একটা কেস স্টাডি ছিল সম্পর্কে যদি জেনে থাকেন, যে একসময় স্যামসাং একটা ফোন লঞ্চ করে, এবং ফরচুনেটলি আনফরচুনেটলি ওই স্যামসাং এর অনেকগুলো ফোন ড্যামেজ হওয়া শুরু করে। কিছু ব্লাস্ট হয়ে যায়, কিছু অনেক বেশি ওভারহিট হয়ে যাচ্ছে। তো তখন স্যামসাং যে কাজটা করে,
মার্কেট থেকে তার সবগুলো ফোন তুলে নেয় এবং কাস্টমারকে তার যে টাকা ছিল ওই টাকাটা আবার ব্যাক দিয়ে দেয়। তো এই যে ব্যাক দিয়ে দিল, এই ব্যাক দেওয়ার মাধ্যমে কাস্টমারের মনে কিন্তু একটা জায়গা চলে আসলো যে আচ্ছা আমি স্যামসাং এর ফোন নির্ভয়ে কিনতে পারি, যদি কখনো প্রবলেম হয় তাহলে স্যামসাং ওই কাজটা ব্যাক করে নিবে বা টাকাটা আমাকে ব্যাক দিয়ে দিবে। কিন্তু আপনি চিন্তা করেন OnePlus এর গ্রিন লাইনের কথা, OnePlus এর কথা চিন্তা করলে মনে হচ্ছে যে গ্রিন লাইন চলে এই ফোন ইউজ করা যাবে না। তো আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে, হয়তো আপনি নিজে কিনছেন বা আপনার আশেপাশে কেউ একজন কিনেছে। তো এখন এই অনেস্টিটা কি শুধুমাত্র এই প্রোডাক্ট মার্কেট থেকে তুলে নিলে না, আপনি ধরেন আপনি আপনার প্রোডাক্টের মান, গুণগত মান যতটুক আপনি ঠিক ততটুকুই বলার চেষ্টা করেন। আমরা যে কাজটা করি আমরা অনেক বেশি বলে ফেলি। এখন আমরা অনেক বেশি বলার একটা কারণও আছে। তার কারণ হচ্ছে বাংলাদেশে যারা বিজনেস করতেছে বা যারা ই কমার্স ইন্ডাস্ট্রি, ডিজিটাল কোচিং বিজনেস বা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করতেছে, সবাই আসলে মার্কেটে বা মার্কেটিং এ যথেষ্ট এক্সপার্ট না, কিন্তু তাদের প্রত্যেকের লক্ষ্য তো বিক্রি করতে হবে। তো এখন বিক্রি করতে গেলে যে তারা এমন সব কথা বলতেছে, এমন সব প্রমিস করতেছে যেটা এক্স্যাক্টলি আসলে ওই প্রোডাক্টের নাই বা ওই সার্ভিসের নাই। কাস্টমার যখন কিনতেছে, কেনার পরে যে কাজটা দেখতেছে, আরে এটা তো আমি যেরকম বলছিল সেরকম পাচ্ছি না। তো যখনই আপনার এক্সপেকটেশন থাকে এরকম, কিন্তু আপনার প্রোডাক্ট ডেলিভারি দেয় এরকম, তখন তো অবভিয়াসলি কাস্টমারের মন বা মাইন্ডে একটা নেগেটিভ ফিডব্যাক চলে আসে। আর এই নেগেটিভ ফিডব্যাক যদি চলে আসে তাহলে আসলে ব্র্যান্ড হওয়া সম্ভব না। তাই শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে গেলে অনেস্টিটা বেস্ট পলিসি। ইয়েস, খুব সুন্দর একটা কথা ভাই। আচ্ছা ভাই, সোশ্যাল মিডিয়াতে যে কাজগুলো ব্র্যান্ডিং এর কতটুক আপনার মনে হয় যে কাজ হয়? আচ্ছা, মানে আপনার প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্র্যান্ডটাকে আসলে কতটুকু বেশি এস্টাবলিশ বা কতটুকু স্ট্রং করা যায়। ওকে, দেখেন একটা সময় ছিল, সে সময়টাতে টিভিতে অ্যাড আসতো। এখন আপনি টিভিতে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেখতেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি কি ওই অ্যাডগুলো দেখে সাথে সাথে দোকান থেকে যে প্রোডাক্টটা কিনে আনতেন? না, আপনি কিন্তু অ্যাড দেখতেছেন, অ্যাড দেখতে হয়তো বা বিরক্ত হতেন, কিন্তু ওই কোম্পানি আপনার মাইন্ডে একটা জায়গা দখল করে নিছে। যখন আপনি দোকানে যেতেন, ওই প্রোডাক্টটা বলার ক্ষেত্রে বা ওই সেম ক্যাটাগরির কোনো প্রোডাক্ট দরকার পড়লে ওই ব্র্যান্ডের নামটা বলতেন, রাইট? যেমন এখনো আমরা মোটর বাইককে বলি হচ্ছে বা মোটর সাইকেলকে বলতে হচ্ছে হোন্ডা, কিন্তু হোন্ডা তো একটা কোম্পানি, এই প্রোডাক্টটা তো হোন্ডা না। আমরা ইঞ্জিন অয়েলকে বলি হচ্ছে মোবিল তো একটা কোম্পানি, এই জিনিসটা তো মোবিল না। তো এরকম ভাবে আমাদের মাইন্ডে ওই ব্র্যান্ডগুলো জায়গা করে নিছেন। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি একটু দেখেন তো, যদি প্রিভিয়াসলি আসেন, আমরা টিভিতে যে জিনিসটা দেখতাম এটা কিন্তু হচ্ছে একটা কন্টেন্ট, আমাদের কিন্তু বাসে এসে বলে যেত না। তো এটা হচ্ছে একটা কন্টেন্ট। তো যেহেতু এখন এটা একটা কন্টেন্ট, এখন আপনি দেখেন পৃথিবীর প্রত্যেকটা বিজনেস অনলাইনে চলে আসছে, এবং অনলাইনে যেহেতু চলে আসছে প্রত্যেকটা বিজনেসই কিন্তু ভিডিও বানাচ্ছে। এখন এই ভিডিওগুলা কোথায় দিচ্ছে? সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। তার মানে ওই যে ব্র্যান্ডিংটা তৈরি করেছিল মানুষ যখন টিভিতে অ্যাড চলতো, সেম টাইপের ব্র্যান্ডিংও কিন্তু এই সোশ্যাল মিডিয়াতেও করা সম্ভব এবং এটা কাজ করে। কিন্তু আমরা যে কাজটা করি, আমরা শুধুমাত্র আমার পণ্যই সেরা, আমার প্রোডাক্টই বেস্ট, এখনই কিনুন, অর্ডার করতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন, ডেলিভারি চার্জ ফ্রি, নাহলে হাতে পেয়ে খেয়ে রান্না করে তারপর টাকা দিবেন। সো কেন আসলে কাজটা করা দরকার? যেহেতু এত বছর আগেও মানুষ দোকানে যেয়ে কিনতো, তা আমি এখন নিজে থেকেই শুধুমাত্র আমার ব্র্যান্ডিং এ ফোকাস দিই, অ্যাডে কন্টেন্টে শুধু ব্র্যান্ডিং এ ফোকাস দিই, তাহলে কিন্তু মানুষ এসে ওই যে প্রোডাক্টটা যখন দরকার তখনই কিনবে। দেখেন, আমি স্টোরি টেলিং কেন দরকার ব্র্যান্ডিং এর কথা বলতেছি। অন দ্য আদার হ্যান্ড আমি এই বইটা নিছি, এই বইটা নিয়ে বলতেছি এটা হচ্ছে স্টোরি টেলিং ফর ব্র্যান্ডিং বুক। এই বইয়ের পেজ হচ্ছে আপনার 176টা। এই বই আমি অনেক ভালো কোয়ালিটি ইনশিওর করেছি, এটার প্রিমিয়াম অনেক কোয়ালিটি। আপনারা অর্ডার করতে চাইলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আমি যদি এটা করি, হ্যাঁ আমি এটা করতে পারবো, এতে আমার মার্কেটিং হবে কিন্তু ব্র্যান্ডিং হবে না। আর ব্র্যান্ডিং যদি আপনি করতে চান, অবভিয়াসলি আপনাকে অডিয়েন্সের লাইফে বা যেই অডিয়েন্সকে টার্গেট করে বা টিজিকে টার্গেট করে আপনি ক্যাম্পেইন চালাবেন, তাদের লাইফে একটা ভ্যালু অ্যাড করতে হবে। দেখেন, এই 2025 সালে এসে ইনফরমেশন পাওয়া বা ইনফরমেশন নেওয়া কিন্তু কোনো কঠিন কাজ না। আপনি গুগল করেন, ইউটিউব করেন, চ্যাটজিপিটিতে লিখেন, আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখন একটা মানুষ যদি আপনার অ্যাড থেকে ইনফরমেশনই শুধু পায়, তাহলে কেন আপনার অ্যাড সে দেখবে? যদি আপনার অ্যাড না দেখে, তাহলে আপনার প্রোডাক্ট সম্পর্কে তো সে জানলোই না। আর যদি না জানে, তাহলে আলটিমেটলি আপনি বিক্রি করবেন কিভাবে? তার মানে আপনার কাজ হচ্ছে অডিয়েন্সের মাইন্ডে বা অডিয়েন্সের ভিতরে এক ধরনের ফিলিং তৈরি করা। স্বপ্ন যাবে বাড়ি একটা ক্যাম্পেইন ছিল গ্রামীণ ফোনের। এই ক্যাম্পেইনটা কিন্তু একটা অ্যাড, কিন্তু মানুষ ভাবতো এটা হয়তো বা কোনো গান। তো এই যে একটা
ফিলিংস আমাদের মধ্যে তৈরি করলো, ওই ফিলিংসের থ্রুতে আমরা এখন এই পডকাস্টের ব্যাপারে কথা বলতেছি। তার মানে আপনি যদি আপনার কাস্টমারের মাইন্ডে বা আপনার অডিয়েন্সের মাইন্ডে অনেক লং টার্ম ধরে থাকতে চান, বা আপনি চান ঠিক ওই প্রোডাক্ট বা এই লেভেলের কোনো প্রোডাক্ট বলতে আপনার কথা সবার মাথায় চলে আসে আগে, তাহলে অবভিয়াসলি ইনফরমেশন না, তাকে একটা ওয়াও ফিল দিতে হবে। লাইক আমি এখন যদি এই পডকাস্টে শুধু ইনফরমেশন দিয়েই যাই, শুধু জাস্ট ইনফরমেশন, স্টোরি টেলিং করলে এত % ইনক্রিজ হয়, স্টোরি টেলিং করলে এই সেলস বাড়ে, মানুষ শুধু ইনফরমেশন পাবে। অন দ্য আদার হ্যান্ড, কারো যদি এই পডকাস্টটা দেখার পর মনে হয় যে না, এখান থেকে আমি অনেক বেশি ভ্যালু পেয়েছি, আমার মনে হচ্ছে এই পডকাস্ট থেকে অনেক বেশি জানার আছে, এবং যিনি এই পডকাস্টের গেস্ট হিসেবে এসেছে সে যে কথাগুলো বলেছে আমার মনে হয় তার কাছ থেকে আরো অনেক বেশি জানা উচিত, তখন মানুষ চিন্তা করবে আচ্ছা তাহলে এই লোকটার কি কি প্রোডাক্ট আছে, আচ্ছা তার একটা বই আছে, না 2টা বই আছে, আচ্ছা তার কোর্স আছে, কি কি কোর্স আছে, আচ্ছা সে কি কোনো কনসালটেন্সি দেয়, তার কি কোনো এজেন্সি আছে। তো এই বিষয়গুলো মানুষ নিচে থেকে জানা শুরু করবে। এই 2025 সালে এসে যারা অনলাইনে অর্ডার করবে ভাই তারা খুবই স্মার্ট। তাদেরকে আপনি যা তা বলবেন, যা তা বুঝে দিবেন, এটা সম্ভব না। আর আমি যেহেতু অনেক বেশি স্মার্ট পিপলের সাথে কাজ করছি, আর আমি যেহেতু বাংলাদেশে অনেক বেশি উদ্যোক্তা তৈরি করেছি, আমার অনেক স্টুডেন্টরা যেহেতু উদ্যোগ নিচ্ছে, ই কমার্স করছে, অ্যাপ কমার্স করছে, ডিজিটাল কোচিং বিজনেস করছে, সো আমি দেখছি যে আসলে আপনি যা তা বলে সেল করতে পারবেন হয়তো, সেল হয় কিন্তু এটা গ্রহণযোগ্যতা কিন্তু ওই এককালীন সেল, মানে ব্যাপারটা হচ্ছে ওই গুলিস্তানে বসে হকাররা যেমন একবার বিক্রি করতেছে, ঠিক এই একবারের মতো বিক্রি করতে পারবেন। এখন সত্যিকার অর্থে আমরা আমাদের নামের সাথে এন্টারপ্রেনার লাগাচ্ছি, এন্টারপ্রেনার একটা ডেজিগনেশন অ্যাড করতেছি, আদৌ কি আমরা এন্টারপ্রেনার হচ্ছি নাকি হকার হচ্ছি, আমাদের আবার ভেবে দেখা উচিত। জি ভাই, আমাদের যে ব্র্যান্ডিং আর স্টোরি টেলিং এর মধ্যে কোন পার্থক্য আছে, কতটা গুরুত্বপূর্ণ এটা? আমার বইয়ের নাম হচ্ছে স্টোরি টেলিং ফর ব্র্যান্ডিং, মানে ব্র্যান্ডিং করার জন্য স্টোরি টেলিং দরকার। ওই যে দেখেন, আপনি যে ইমোশনটা তৈরি করবেন, একটা ফিলিং তৈরি করার কথা যেটা বললাম অডিয়েন্সের মাইন্ডে, আপনি যে ফিলিংটা তৈরি করবেন, এই ফিলিংটা আপনি কিভাবে তৈরি করবেন? এই ফিলিংটা তৈরি করার জন্য আপনাকে এক ধরনের গল্প বলতে হবে। এখন এই গল্প আসলে কি গল্প? রাজা রানী ভূত পেতনির গল্প না, এমন একটা গল্প তৈরি করতে হবে যে গল্পটা জানার পর, বোঝার পর কাস্টমারের একটা মাইন্ড চেঞ্জ হয়। যেমন হয়তোবা এই পডকাস্ট দেখার আগে একটা মানুষ ভাবতেছিল যে স্টোরি টেলিং হয়তোবা কোনো কাজেরই না, কিন্তু এই ফুল পডকাস্ট দেখার পর তার মনে হচ্ছে না, স্টোরি টেলিং হয়তোবা কোনো একটা কাজ। ইতিমধ্যে আমি আপনার সাথে কিছু স্টোরি কিন্তু শেয়ার করছি যে আমার স্টুডেন্টরা এই করছে, ই কমার্স উদ্যোক্তারা ভুল করছে, আমি কেন বই লিখলাম, আমার আজকে সারাদিন আমার কেন পার্সোনাল ব্র্যান্ডিংটা কীভাবে কাজ ছিল। দেখেন, আমরা কিন্তু প্রতিনিয়ত গল্পই বলতেছি, কিন্তু ওই গল্পগুলো আমরা হয়তোবা ওই মাইন্ডটা নিয়ে বলতেছি না যে এই গল্পের মাধ্যমে আমাকে সেলস করতে হবে। সবসময় একটা কথা বলি যে ফ্যাক্ট টেলস বাট স্টোরি সেলস। সো স্টোরির মাধ্যমে আপনাকে, এখন ভাই আমার তো কাজ করে না, বা আমি অনেক স্টোরি বলার চেষ্টা করি কিন্তু আমার স্টোরিটা ওই ফ্রেমওয়ার্কে আসে না, সেটাই স্বাভাবিক। এই জন্য আপনাকে শিখতে হবে, শেখার কোনো বিকল্প। এখন আপনি একটা জিনিস পারেন না, আপনার হাতে একটা জিনিস হচ্ছে না, এর জন্য রেসপন্সিবিলিটি আপনি, এর জন্য সমাজ ব্যবস্থা, আশেপাশের পরিবেশ, কাউকে দোষ দিয়ে আসলে লাভ নেই। প্রথমে আপনি নিজে ওই রেসপন্সিবিলিটিটা নেন যে না, আসলে আমি যে জায়গায় আছি, আমার বিজনেসের যে অবস্থা, এর জন্য আমি নিজে রেসপন্সিবল। ওকে, এখন আমি সব স্বীকার করলাম, এখন তাহলে এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমার যা যা করা উচিত আমি তা করা শুরু করি। তো ওইটাই হচ্ছে, এখন আপনি স্টোরি টেলিং এর মাধ্যমে পারছেন না ব্র্যান্ডিং করতে, এটা আপনার ব্যর্থতা। স্টোরি টেলিং প্রপারলি শিখেন, ব্র্যান্ডিং প্রপারলি শিখেন, দেখবেন একটার সাথে একটা কানেক্ট করে খুব সুন্দর ইমোশনালি অ্যাটাচ করে ফেলতে পারবেন মানুষ। আমি যেহেতু মার্কেটিং এর বা সেলসের সাথে অনেক দিন যাবত আছি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এটা আপনার সাথেও হবে। আচ্ছা, আপনার বাসায় হয়তো এমন অনেক ড্রেস বা এমন অনেক কিছু আছে যেটা আপনার দেখে পছন্দ হয়েছিল, আপনি কিনেছেন, কিন্তু পরবর্তীতে আর পরা হয় নাই, বা বাসায় যাওয়ার পরে মনে হচ্ছে যে এই জিনিসটা এত দাম দিয়ে আমি না কিনলেই পারতাম। এর একটা কারণ হচ্ছে মানুষ হচ্ছে ইমোশনালি কিনে কিন্তু ইমোশনালি। তাহলে আসলে লজিকটা কখন দেয়? লজিকটা দেয় হচ্ছে, আমি যে এই প্রোডাক্টটা বেশি দাম দিয়ে কিনলাম, বা এই প্রোডাক্টটা আমার দরকার ছিল না, এই প্রোডাক্টটা আমি কিনলাম, কিন্তু এই প্রোডাক্টটা হয়তো আমার ভালোর জন্যই কিনছি। মানে মানুষ ডিসিশন মেক করে ইমোশনালি, কিন্তু নিজেই নিজেকে লজিক দেয় যে তার এই ইমোশনালি ডিসিশন মেক করাটা কতটুকু জাস্টিফাইড। আর ওই ইমোশনকে হিট করার জন্য স্টোরি টেলিং এর কোনো বিকল্প নেই। আচ্ছা ভাই, নতুন যারা ব্র্যান্ডিং করতে চাচ্ছে, ঠিক আছে, তাদের কি কি জটিলতার মানে সম্মুখীন হতে পারে? দেখেন, জটিলতার সম্মুখীন হতে পারে বলতে কি, নতুন যারা পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায়, আমি আমার একটা কথা বলি, তাহলে হয়তো বা তারা রিলেট করতে পারবে। যে আমি যখন শুরু করি, তখন শুরুর দিকে আমার শুরু হচ্ছে 2016-17 টাইমে আমার ক্যারিয়ার শুরু হয়। তখন আসলে বাংলাদেশে এস্টাবলিশ কোনো মেন্টর ছিল না, বা
ইনফরমেশন, এখন যেরকম ইনফরমেশন কোনো ফ্যাক্ট না, Fact বাট না। তখন তখন ইনফরমেশন অনেক সেটা ফ্যাক্ট fact ছিল। আমার কাছে সঠিক ইনফরমেশন না থাকার কারণে আমি অনেক কিছু ট্রাই করছি লাইফে। গ্রাফিক্স ডিজাইন ট্রাই করছি, ভিডিও এডিটিং ট্রাই করেছি, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ট্রাই করেছি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ট্রাই করেছি, এসইও কিছুদিন ট্রাই করেছি, ফেসবুক অ্যাড ট্রাই করেছি, কন্টেন্ট ক্রিয়েশন ট্রাই করেছি। মানে আমার কেউ বললো কন্টেন্ট ক্রিয়েশন ভালো, আমি কন্টেন্ট ক্রিয়েশন করা শুরু করলাম। কেউ বললো ওয়েব ডেভেলপিং ভালো, আমি ওয়েব ডেভেলপিং শুরু করলাম। তো মানে আমি খুবই একটা থেকে আরেকটাতে জাম্প করেছি। তো এই কারণে একটা অনেক লং টাইম যাবত আমার কোনো পার্সোনাল ব্র্যান্ডিং ছিল না। পার্সোনাল ব্র্যান্ডিং না থাকার এই ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনাকে যদি এখন আমি বলি যে আপনি পিৎজা খেতে যাচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনার এমন কোনো একটা কোম্পানির নাম মাথায় আসবে যে কোম্পানিটা শুধুমাত্র পিৎজাই বানায়, যেটা তাদের সিগনেচার প্রোডাক্ট। এখন কিন্তু আরো বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট পিৎজা বানায়, কিন্তু সেগুলো কিন্তু আপনার মাথায় আসতেছে না। তার কারণ হচ্ছে তারা আসলে সবই বানায়। তো যখন আপনি আসলে সবই করবেন, তখন আপনি কোনো কিছুতে এক্সপার্ট না, অডিয়েন্স ধরতেও পারবে না এক্স্যাক্টলি আপনি আসলে করেনটা কি। তো এই কারণে আমার তখন কোনো পার্সোনাল ব্র্যান্ডিং ছিল না। বাট সময়ের সাথে সাথে যখন আমি আমার প্যাশন খুঁজে পেয়েছি মার্কেটিং, বিজনেস, কনসালটেন্সি বা সেলসে, তখন আসলে আমি যখন সেম জিনিসটা নিয়ে রিপিটেডলি কাজ করা শুরু করছি, যেখানেই যাই এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার ট্রাই করছি, তখন আসলে আমার আস্তে আস্তে পার্সোনাল ব্র্যান্ডটা স্ট্রং হয়েছে। যত বেশি বলছি, যত বেশি মানুষের সাথে বলছি, বা আমার সম্পর্কে যত বেশি মানুষ জেনেছে, আমার পার্সোনাল ব্র্যান্ড তত বেশি স্ট্রং হয়েছে। কিন্তু নতুনরা এই কাজটাই করে, আজকে এটা, কালকে সেটা, পরের দিন সেটা। বাট এরকম করা যাবে না, যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করে তারপর আগাইতে হবে। আমি যদি এক্সাম্পলের জন্য বলি, একটা সময় আসলে বিজনেস ছিল, আগে কোম্পানি প্রোডাক্ট বানাইতো, প্রোডাক্ট বানানোর পরে ওই প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন কি হবে, ওইটার মার্কেটিং কেমন হবে, ওইটার সেলস কেমন হবে, কোথায় অফিস হবে, কোন জায়গা থেকে প্রোডাক্টগুলো যাবে, কোথায় ডেলিভারি হবে, লজিস্টিক কি হবে, সব কিছু ঠিকঠাক করতো। কিন্তু এখন 2025 সালে এসে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের থ্রুতে আপনি দেখবেন বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, যেমন আমি নিজেও আগে অনলাইনে আমার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করেছি। তারপর দেখলাম আমার পার্সোনাল ব্র্যান্ডের সাথে আসলে কি কি বিজনেস করা যায়। তারপর আমি ওই বিজনেস অনুযায়ী, যেহেতু আমার অডিয়েন্সের সাথে আমার খুবই সুন্দর একটা সম্পর্ক, তারাই আমাকে পরামর্শ দিয়েছে। যেমন আপনি বললেন প্রথম বই লেখার পরে দ্বিতীয় বই লেখার জন্য মানুষ আমাকে পরামর্শ দিয়েছে। সো সেম ভাবেই আমি নিজে যখন অডিয়েন্সের সাথে কথা বলা শুরু করি, অডিয়েন্স বলে ভাই আপনার একটা বই দরকার, আপনার একটা কোর্স দরকার, আপনার কনসালটেন্সি দরকার, তখন আমি সময় সময় আসলে আমার নতুন নতুন প্রোডাক্ট যেগুলো লঞ্চ করা করেছি। তো এখন আসলে 2025 সালে এসে আগে ব্র্যান্ডিং হয়, আগে পার্সোনাল ব্র্যান্ডিং হয়, একটা অডিয়েন্স তৈরি হয়, ওই অডিয়েন্সের প্রবলেমের সলিউশনের জন্য আসলে প্রোডাক্ট তৈরি হয়। আচ্ছা ভাই, আমরা কিন্তু যেটা বারবার দেখি যে অনেকে ব্র্যান্ডিং ক্রিয়েট করে ফেলে, মানে একটা ভালো পজিশন চলে গিয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের ওই যে কথার মিল না থাকার কারণে কিন্তু তাদের ব্র্যান্ডিংটা লং লাস্টিং হয় না। তাহলে যাদের এরকম হয়ে গিয়েছে এই ক্ষতিটা, তারা আবার কিভাবে পুনরায় আবার তাদের আগের পূর্ব ব্র্যান্ডিং এ চলে আসতে পারবে, কি মনে হয় আপনার? প্রথমত হচ্ছে তাকে স্বীকার করতে হবে সে ভুল করছে। সে যদি ভাবে যে আমি কাজটা করছি তো করছি, এখন আসলে আমি আমার পরবর্তী কাজ করতে চাই না, আপনি যেহেতু রিয়েলাইজ করতেছেন, বা আপনি যখন রিয়েলাইজ করে ফেলবেন যে না আমার দ্বারা একটা ভুল কাজ হয়েছে, বা আমি যে কাজটা করতেছিলাম এই কাজটা আসলে আমার করা উচিত হয়নি, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে অবভিয়াসলি স্বীকার করতে হবে যে আমার সাথে এই কাজটা যা করেছি, বা আমি যে কাজটা করেছি এই কাজটা আমার আর সঠিক হয়নি। হয়তোবা মহান আল্লাহ তাআলাও যেহেতু প্রতিটা মানুষকে দ্বিতীয় চান্স দেয়, সো অডিয়েন্স বা কাস্টমার হয়তো বা দ্বিতীয় চান্স দিবে। তো যখন ওই দ্বিতীয় চান্স সে পাবে, তাকে মাথায় রাখতে হবে এটাই তার লাইফের ফার্স্ট চান্স, সেকেন্ড চান্স, লাস্ট চান্স এবং বেস্ট চান্স। সো এই চান্সটাকে তার কাজে লাগে। সে এখন যে প্রতিশ্রুতি দিচ্ছে, এখন যা প্রমিস করছে, এখন যে লেভেলের প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারি করার কথা চিন্তা করছে, তাকে তখন ওই জায়গাটা 100% কমিটমেন্টের সাথে ফুলফিল করতে হবে। আচ্ছা ভাই, আমরা তো মোটামুটি অনেকগুলো ব্র্যান্ডিং সম্পর্কে জানা হয়ে গিয়েছে, আশা করি অনেকের প্রশ্ন, অনেক যা যা মনে ভিতর থাকে একটা মানুষের, অনেক কিছুই মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। তাও যদি আপনার পার্সোনাল এতদিনে কাজের এক্সপিরিয়েন্স থেকে তিনটা যদি বলতেন, তিনটা বা চারটা যদি বলতেন যে ব্র্যান্ডিং ক্ষেত্রে কি কি জিনিস সে লক্ষ্য রাখতে হবে। প্রথমত হচ্ছে ওই যে বললাম, এক একবার এক এক কথা বলা যাবে না, যে আজকে আমি এই করছি, কালকে আমি সেই করছি। যেমন হ্যাঁ, আমি অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে জানি, আমি ভিডিও এডিটিং সম্পর্কে জানি, কিন্তু আমি এখন এগুলো যে জানি এগুলো আমি অনলাইনে জানাই না। কারণ হচ্ছে আমি চাই মানুষ আমাকে অ্যাজ এ এন্টারপ্রেনিউর, অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ মার্কেটিং কনসালটেন্ট এই হিসেবে চিনুক। তাই এই হিসেবে চিনার জন্য আমি যেখানেই যাই
আমার কথা হচ্ছে ঘুরে ফিরে আমি এই জিনিসগুলোই বলার ট্রাই করি। আমি তাকে লাইফ লেসন দেওয়ার ট্রাই করি না, আমি তাকে হয়তো বা ফিলোসফিক্যাল কোনো বিষয়বস্তু বলার ট্রাই করি না। তবে যারা বিজনেস করে বা যারা হাই লেভেলের বিজনেসম্যান, সবারই কিন্তু সাইকোলজির উপর, ফিলোসফির উপরে পড়াশোনা করতে হয়, কারণ বিজনেস হচ্ছে কাস্টমারের সাইকোলজির উপর ডিপেন্ড করে। তো যেহেতু কাস্টমার সাইকোলজি বুঝতে হয়, তো আমাদের সায়েন্সের উপর অনেক ধরনের পড়াশোনা করতে হয়, ল অফ অ্যাট্রাকশনের উপর অনেক ধরনের পড়াশোনা করতে হয়। এখন এগুলো আমি সব জায়গায় বলি না, কারণ বলি না যখন আমি একই মুখ একই মানুষ অনেক বিষয় সম্পর্কে বলা শুরু করব, তখন কিন্তু মানুষ এই জিনিসটাতে নিবে না। এবং আবারও বললাম, ওই আমি যা বলবো আসলে আমি তা না, কিন্তু আমি তা বলতেছি। এখন আমি যে কথা বলতেছি, আপনি প্রশ্ন করতেছেন, আমি উত্তর দিচ্ছি, বা আমি আমার জায়গা থেকে বলার ট্রাই করতেছি, এর মাধ্যমে অডিয়েন্সও বুঝবে বা আপনিও বুঝবেন একটা মানুষের সাথে কথা বলার পর যে সে কি নলেজ থেকে কথা বলতেছে নাকি এক্সপিরিয়েন্স থেকে কথা বলতেছে। আমি হয়তো বা গতকালকে আপনি আমাকে 10টা প্রশ্ন দিলেন, আমি 10টা প্রশ্নের উত্তর শিখে এসে আপনাকে দিয়ে দিচ্ছি, এটা আপনি নিজেও বুঝতে পারবেন, অডিয়েন্সও বুঝতে পারবেন। কিন্তু যখন আসলে ট্রুলি আপনি এক্সপিরিয়েন্স থেকে কথা বলবেন, ওটা আপনার চোখে মুখে এভরি জায়গায় ফুটে উঠবে যে উনি আসলে এক্সপিরিয়েন্স পারসন এবং ওনার কাছ থেকে আমি এই ব্যাপারগুলোতে জানতে পারি। এবং নতুনদের উদ্দেশ্যে যে আরেকটা ব্যাপার করা, পার্সোনাল ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে তাকে অনেক বেশি নেটওয়ার্কিং করতে হবে, অনেক বেশি মানুষের সাথে জানতে হবে। যে দেখেন, আপনাকে 5 জন মানুষ যদি চিনে থাকে, তাহলে আপনি 5 জন মানুষের কাছে পার্সোনাল ব্র্যান্ড। এখন আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডকে বড় করতে চান, একদম সিম্পল হিসাব, আপনাকে অনেক বেশি মানুষের কাছে চিনাইতে হবে। তবে এই ক্ষেত্রে আমি একটা উক্তি, এটা যে কোনো ক্ষেত্রে, বিজনেস, পার্সোনাল ব্র্যান্ডিং সব কিছুতেই, যে সিম্পল স্কেলস বাট ফ্যান্সি ফেলস। আপনি যখন অনেক বিষয় নিয়ে আবার কাজকর্ম করা শুরু করবেন, তখন আপনি আবার বেশি ফেল করবেন। দেখেন, ব্র্যান্ডিং আসলে এতটাই গুরুত্বপূর্ণ, অ্যাপেল বলেন, স্টারবাকস বলেন, অ্যাডিডাস বলেন, নাইকি বলেন, কোকাকোলা বলেন, প্রতিটা কোম্পানি নিজের প্রোডাক্ট নিজে এখন আর বানায় না, প্রোডাক্ট সব আউটসোর্স করে। আর একটু যদি আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এত বুম করছে, এত বড় হয়েছে, এই বাংলাদেশের গার্মেন্টস কি বাংলাদেশের মানুষদের জন্য জামা কাপড় বানাচ্ছে? না, এইগুলো কিন্তু বিদেশি বাইরেরা নিয়ে যাচ্ছে। তার মানে তাদের দেশে তারা তো এটা সেল করতেছে, তখন প্রোডাক্ট তো তারা বানাচ্ছে না, প্রোডাক্ট তারা সব আউটসোর্স করতেছে। প্রতিটা বড় বড় কোম্পানি এবং প্রত্যেকটা কোম্পানি এখন বুঝে গেছে যে শুধুমাত্র প্রোডাক্টের উপর বেস করে এখন আর মার্কেটিং বা বিজনেস চলে না। তারা শুধু ফোকাসই করে কিভাবে তারা আরো স্ট্রং ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, কিভাবে কাস্টমার সাইকোলজি ডিকোড করতে পারে, প্রোডাক্ট যে কেউ বানাইতে পারে। আর একটা কথা আমি সবসময় বলি, অনেক ভালো প্রোডাক্ট খারাপ মার্কেটিং এর জন্য বিক্রি হয় না, আবার অনেক খারাপ প্রোডাক্ট ভালো মার্কেটিং এর জন্য বিক্রি হয়ে যায়। আচ্ছা, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি এই পর্যন্ত বাংলাদেশে তো অনেকে ব্র্যান্ডিং ক্রিয়েট করে ফেলেছে, বা বাইরের যাদের আগ্রহ প্রকাশ ব্র্যান্ডিং মানে তৈরি করেছে, আপনার কাছে কোন ব্র্যান্ডগুলোকে আপনাকে সফল মনে হয়, যে এই ব্র্যান্ডগুলো করলে মানুষ অল্প দিনে সফল হতে পারবে বা তাড়াতাড়ি সামনে অগ্রসর হতে পারবে? আপনি 5-6টার নাম বলেন তো, যেগুলো অনেক বড় বড় ব্র্যান্ড আপনার এই মুহূর্তে মনে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। না, আমার চোখের দেখা তো এখন বর্তমানে যেমন ধরেন অ্যাপেল আছে, তারপর হলো আপনার গাড়ির গুলার ক্ষেত্রে যেমন 2-3টা ব্র্যান্ড আছে। বাংলাদেশে বিএমডাব্লিউটা বাংলাদেশের জন্য খুব মানুষ চাহিদাপূর্ণ আছে, এরকম আরো আনুষঙ্গিক অনেকগুলো তো ব্র্যান্ড মনে পড়ে যায়। সেটাই আসলে এই ব্র্যান্ড, কোন কোন ব্র্যান্ডগুলো সাকসেসফুল, এটার উপর একটা বিশাল বড় ডিবেট হয়ে যেতে পারে। কেন? কারণ ধরেন পিৎজা, আপনার মাথায় একটা আসছে, আমার মাথায় একটা আসছে। লাক্সারিয়াস কার, আপনার মাথায় একটা আসবে, আমার মাথায় একটা আসবে। এখন আমার কাছে যেটা ফার্স্টে আসবে ওইটা আমার কাছে সবচেয়ে বড় ব্র্যান্ড। আপনার কাছে যেটা সবার ফার্স্টে আসবে সেটা সবার আগে বড় ব্র্যান্ড। এখন এইটা কখনোই বলে দেওয়া সম্ভব না, যেমন অ্যাপেল, নাইকি, অ্যাডিডাস, স্টারবাকস, কোকাকোলা, পেপসি, বিএমডাব্লিউ, রোলস রয়েস, মার্সিডিজ, এই যতগুলো নাম আমরা বলতেছি এগুলো হচ্ছে অবভিয়াসলি সাকসেসফুল ব্র্যান্ড। এছাড়াও সবকিছুতেই তো ব্র্যান্ড আছে, ছোট বড় ব্র্যান্ড হয় অবভিয়াসলি। সো আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনার কাছে কোন জিনিসটা আসলে এক্স্যাক্টলি ব্র্যান্ড। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাই। যাদের কম বাজেট যাদের, তারা ব্র্যান্ডিংটা কিভাবে করবে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি শুরুতে এই ব্যাপারটা বললাম যে যাদের আসলে কম বাজেট, দেখেন এখানেও কিছু ট্রিক্স কাজে লাগানো যায়। সেটা হচ্ছে, আমরা কি করি একটা বিজনেস করার জন্য, আমরা যারা বিজনেসম্যান বা যারা উদ্যোক্তা, আমরা একটা প্রোডাক্ট রেডি করি। আমরা কিন্তু এখন ওই আদিকালে স্ট্র্যাটেজি ফলো করতেছি। আমরা একটা প্রোডাক্ট রেডি করতেছি, প্রোডাক্টটা রেডি করার পর ওই প্রোডাক্টের জন্য কি কি ধরনের কথাবার্তা বলা উচিত সেগুলো বলতেছি, তার অ্যাড ক্যাম্পেইন রান করতেছি। কিন্তু 2025 সালে তো আসলে ওইটা বিজনেস আপনি যা জানেন, যা পারেন, যা বলেন সেইটার উপর কথা বলা শুরু করেন। একটা অডিয়েন্স হবে, একটা মানুষ আপনাকে জানবে, চিনবে, বুঝবে, আপনাকে এক্সপার্ট হিসেবে মানবে। কেন? তাদের কাছে সেলসম্যান হিসেবে যাচ্ছেন। তারা যখন মানবে
তখন তাদের জন্য মার্কেট ফিট একটা প্রোডাক্ট আপনি ইন্ট্রোডিউস করেন। তখন আর আপনাকে পেইড অ্যাডের উপরে টাকা ইনভেস্ট করতে হবে না। অর্গানিকলি তো কিছু আপনার সেলস হবে 100, 200, 300, দেন ওইখান থেকে প্রফিটটা এনে দেন আপনি অ্যাড রান করেন। সো অবভিয়াসলি আপনি যদি জিরো ইনভেস্টমেন্টও বিজনেস শুরু করতে চান, আপনার যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, এই যে পার্সোনাল ব্র্যান্ডিং, ব্র্যান্ড মেকিং, এই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। কারণ দেখেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু মিলিয়ন ভিউজ পাচ্ছে, কিন্তু একজন এন্টারপ্রেনার যে শুধু অ্যাড চালাচ্ছে সে কিন্তু ভিউজটা পাচ্ছে না। তার মানে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি যদি নিজেকে একজন এক্সপার্ট বা আপনার ওই লেভেল অথরিটি তৈরি করতে পারেন, বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও যদি আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারেন, প্রত্যেকটা প্ল্যাটফর্ম অ্যালগরিদমের থ্রুতে আপনাকে বুস্ট দিবে। যেটা সরাসরি আপনি সেলসম্যান হিসেবে গেলে আমার পণ্যই সেরা, আমার পণ্যই কিনুন, আমি সবচেয়ে ভালো, সবার চেয়ে কম দামে আমি দিচ্ছি। দেখেন, সবার চেয়ে কম দামে আপনি দিচ্ছেন, বাট সবাই সবার চেয়ে কম দামে চায় না, এটা আপনাকে বুঝতে হবে। অনেক মানুষ আছে, আমি ভাই বেশি দাম দিয়ে কিনবো কিন্তু আমি ভালো প্রোডাক্ট চাই, আমার প্রোডাক্ট সবচেয়ে সস্তা। ভাই একটা জিনিস যেটা আবার সস্তা, এটা আবার প্রিমিয়াম লেভেলের হয় কিভাবে? সস্তা মিন্স তো সস্তাই। ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা হয়তো নতুন এক কিছু টার্ম শুনছি, অ্যাফোর্ডেবল ব্র্যান্ড। মানে প্রিমিয়াম ব্র্যান্ডও না, সস্তাও না, অ্যাফোর্ডেবল। ব্র্যান্ড তো ব্র্যান্ডই, প্রিমিয়াম। ওই প্রিমিয়ামনেসের জিনিসটা আপনি অ্যাফোর্ডেবল আনলে মানুষ ওই ফিলটা পাবে না। আচ্ছা, ভবিষ্যতে যে যেমন ধরেন এখন বর্তমানে 2024-25 সামনে আসতেছে, যেরকম ভাবে মানুষ আগানো ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নিতে পারে, সামনে কিন্তু আরো বড় বড় ধাপগুলো আসতেছে। আপনি সামনে ধাপগুলো কিভাবে মানে করা যায়? দেখেন, 2025 সালে কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই অনেক উন্নত হয়ে গেছে। এবং আমরা একটা ভুল টার্মের সাথে পরিচিত আছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হয়তো বা মানুষের চাকরি নিয়ে নিবে। আমি এখানে জাস্ট একটা ওয়ার্ড এড করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অদক্ষ মানুষের চাকরি নিয়ে নিবে। এখন আপনি এআই কি আর অটোমেটিক তো আর কাজ করতে পারবেন না। একটা মানুষের ওই এআইতে ইনপুট দিতে হবে। তখন আপনি ওই এআই এর ইনপুটটাও দিতে পারেন না, তাহলে আপনাকে আসলে কোনো কোম্পানি চায় না। এখন এই এআই এর যুগে এসে, যেমন আমার মার্কেটিং এর ক্ষেত্রে, আমার বিজনেসের ক্ষেত্রে এআই আমার অনেক বেশি হেল্প করছে। আমার একটা অডিয়েন্স সাইকোলজি বের করা দরকার, কিছু তার পেইন পয়েন্ট তৈরি করা দরকার, আমার মনে হচ্ছে একটা রিসার্চ করা দরকার। রিসার্চ করার জন্য আমি হয়তো গুগলে যেতাম, ইউটিউবে যেতাম, বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতাম, কোরাতে সার্চ করতাম, মানুষের কমেন্ট দেখতাম, তারপর হয়তো আমি একটা মার্কেট রিসার্চ করে একটা জায়গায় স্থির হতে পারতাম, আচ্ছা ওকে, দ্যাটস দ্য মার্কেট ফিট প্রোডাক্ট। বাট এখন এআই এর জায়গায় আমি জাস্ট সার্চ করতেছি। এখন ওই যে সঠিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা, আপনাকে সঠিক প্রম্পট দিতে হবে। যদি দিতে পারেন, দেখবেন আপনার প্রায় 90% কাজ এআই করে দিছে। এখন আপনার কাজ হচ্ছে, এআই বললে তার ওই মানুষটা বিশ্বাস করতেছে না, আপনি এজ এ পার্সোনাল ব্র্যান্ড হিসেবে যখন বলবেন, মানুষ সেই জিনিসটা বেশি গ্রহণ করবে। এটা তো বাস্তব। ভাই, আপনার ব্র্যান্ডিং যে শুরু যে আপনিও তো করেছেন, এখন বর্তমানে আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে চলে গিয়েছেন, আরো যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এটার ক্ষেত্রে আপনার কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে আপনার পার্সোনালি? এখন বাধা আসলে কোনো বাধাই না আমাদের। আমি বিষয়টাকে যেভাবে দেখি, যে আমার যে জিনিসটা হয়তো বা আমার জন্য লিমিটেশন, এটা হয়তো বা আমার জন্য একটা অপরচুনিটি। যদি পার্সোনাল ব্র্যান্ডিং করার শুরু কথা বলি, কারণ মানুষের বিভিন্ন বাধা আসবেই, বাট আমি যদি আমারটা বলে দিই, মানুষ হয়তো বা অনেক বেশি রিলেট করতে পারবে এবং অনেক বেশি মোটিভেটেড হবে। যে আমি কিন্তু ঢাকা থেকে বিলং করি না, আমি বিলং করি হচ্ছে ময়মনসিংহ থেকে। তো ময়মনসিংহ থেকে বিলং করার কারণে আমার অনেক মানুষের সাথে যোগাযোগ করার স্কোপ হয় নাই, যোগাযোগ করার, আমার নেটওয়ার্কিং করার পসিবিলিটিটাও হয় নাই। তো এখন আমি ভাবলাম যে আমি ঢাকায় থাকি না, এটা অবভিয়াসলি আমার এক ধরনের হয়তো বা লিমিটেশন, বাট না, আমি যেহেতু ঢাকায় থাকি না, আমাকে এমন বিজনেস করতে হবে, এমন কাজকর্ম করতে হবে যেগুলো আমি ঢাকায় না থেকেই করতে পারি। তো তারপরে আমি চিন্তা করলাম যে আমি তাহলে মানুষকে অনলাইনে শেখাই, অনলাইনকে মানুষকে পড়াই, অনলাইনে মানুষের কাছে কোর্স করে, মানুষের কাছে কনসালটেন্সি নেই, এটার জন্য তো ঢাকায় থাকার প্রয়োজন নেই আমার। তো আমি ওই বিজনেসটা শুরু করলাম, মানুষকে আমি অনলাইনে শেখাচ্ছি। ডিজিটাল কোচিং বিজনেস যারা করতে চায়, যারা নিজেরা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে চায়, কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করতে চায়, বা যারা হচ্ছে এই স্টোরি টেলিং এর উপর আমার একটা কোর্সও আছে, এটা তো বই ভার্সন কোর্সও আছে, যে আমার পার্সোনাল কনসালটেন্সি নিয়ে বিজনেস গ্রো করতে চায়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে হাজার স্টুডেন্ট আছে আমার। তো এই জায়গাটা আমি তৈরি করছি। তখন আমার মনে হলো যে আমি এখন জিনিসটা দেখেন, এটা আমার একটা লিমিটেশন ছিল, যে আমি হয়তো বা ময়মনসিংহ একটা জায়গায় থাকি। ময়মনসিংহে আমার স্টুডিও খুব বেশি বড় না, আমার বাসার নিচে স্টুডিও। আমি ওই স্টুডিওতে একটা রুমে বসে ভিডিও বানাই, ওই ভিডিও লাখ লাখ মানুষ দেখে, হাজার হাজার মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়। তার মানে আপনি চিন্তা করেন, একটা কন্টেন্ট কি পরিমাণ পাওয়ারফুল হইলে একটা ব্যক্তি
হয়তোবা শত শত মাইল কিলোমিটার দূরে থেকে ঘরের একটা কোণে বসে ভিডিও বানাচ্ছে, ওই ভিডিও দেখার ফলে মানুষের লাইফ চেঞ্জ হয়ে আমি যাচ্ছে। কিন্তু ভাই আপনাকে একটু সাথে একটু যোগ করে দিই। আমি আপনার ভিডিও যে বুস্টিং এর জন্য যে কিছুদিন আগে একটা 6 ঘন্টা একটা ক্লাস হতে ছেড়েছিলেন, আপনার এটা কাজ করে কিনা এটা কিন্তু আমি পার্সোনালি ভাবে আমি প্রয়োগ করিনি। হ্যাঁ, আমার বইয়ের ক্ষেত্রে যেহেতু কাজ করেছে ওটা একটা বিষয়। হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা, যে হঠাৎ করে দেখা যে বলতেছে যে সারস ফারদি, আমাকে কিন্তু ও জানে না যে আমি আপনার বই প্রকাশ করেছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ও আমাকে হঠাৎ করে বলতেছে যে সারস ফারদি নামে একটা ছেলে আছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করে, ও কয়েকদিন আগে একটা করেছে, একটা ভিডিও আপলোড করেছে বুস্টিং কিভাবে মানে পিক্সেল সেটআপ মানে এগুলো Facebook কাজ করে marketing মার্কেটিং এর এর- ক্ষেত্রে। এটা আমি এটা করে আমি সাকসেস হয়েছি। আমি তো গেলাম তাই নাকি, আমি কিন্তু একটু ওই ক্ষেত্রে একটু করলাম যে এই যে দেখেন, এই ব্যক্তিটাকে আমি চিনি না, হয়তো বা তার সাথে আমার কোনোদিন কথাও কথাও হবে হবে না, না। সে আমাকে হয়তো বা কোনো সরাসরি সামনাসামনি দেখেও নাই, কিন্তু দেখেন এই কন্টেন্টের থ্রুতে হয়তোবা তার মাধ্যমে দুইটা মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে, এটা বাস্তব। তার মাধ্যমে হয়তোবা তার ফ্যামিলি চলতেছে। আর আপনি হয়তো ওই দিন আমার ডে লং ওয়ার্কশপ এসেছিলেন, সেখানে কত মানুষ যে তার লাইফের সাকসেস স্টোরি শেয়ার করতেছিল, তাদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি। তার মানে আমার কন্টেন্ট কত বেশি পাওয়ারফুল ছিল। তো এখন এই যে এটা আমার একটা প্রতিবন্ধকতা ছিল যে আমি ঢাকায় থাকি না, তাহলে আমি পার্সোনাল ব্র্যান্ড কিভাবে দাঁড় করাবো, আমি কিভাবে হয়তো একটা রেস্টুরেন্টে যে কথাবার্তা বলবো, কিভাবে হয়তো আমি রাস্তাঘাটের ব্লগ ভিডিও বানাবো। না, আমার মনে হয়েছে যেহেতু আমি ঢাকায় থাকি না, বা ঢাকায় আমার এই নেটওয়ার্কিং অপরচুনিটিগুলো সব কিছু অ্যাভেলেবেল না, ওকে আমি তাহলে আমার জায়গায় থেকে যা করতে পারি তাই করি। আর আলহামদুলিল্লাহ এখন অনলাইন ইন্ডাস্ট্রিতে, কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে আমার নেটওয়ার্ক অনেক ভালো, সবকিছু খুব ভালোভাবে চলতেছে। সো ওই যে লিমিটেশন, ওইটা এখন আমার স্ট্রেংথ হয়ে গেছে। সো যে কেউ পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করতে গেলে, যে কোনো কাজ শুরু করতে গেলেই বাধা বিপত্তি আসবে। এখন ওই বাধা বিপত্তি নিয়ে যদি আসলে আপনি থেমে যান, তাহলে আসলে আপনি থেমেই থাকবেন। এখন আমি ওই যে একটা কথা বলি, 3টা রেশিও বলি, 93%, 6%, 1%। 93% মানুষ একটা নলেজ পাওয়ার পর, একটা ইনফরমেশন পাওয়ার পর বা মোটিভেটেড হওয়ার পর লাইফে আর কোনো কিছু করলোই না, কোনো অ্যাকশনই নিল না। 6% মানুষ অ্যাকশন নেয়, বাট একবার নেয়, দুইবার নেয়, ফেলার হয়ে যায়, আর অ্যাকশন নেয় না। আর 1% মানুষ, তারা ঠিক সেই পর্যন্তই অ্যাকশন নেয় যে পর্যন্ত তারা না উইন করে, তারা সাকসেস না হয়। দেখেন, আপনি যতদিন পর্যন্ত উইন না করতেছেন, আপনার স্টোরি কেউ শুনবে না, তার মানে আপনাকে উইন করতে হবে। আমি যখন 4-5 বছর আগে সারস ফারদি ছিলাম, আমি তো, আমার নাম তো সেমই ছিল, এখনও তো আমার নাম সেম, কিন্তু কেউ আমার কথা শুনতো না। কিন্তু এখন লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ আমার কথা শুনে, গ্রহণ করে। তার কারণ হচ্ছে ওই উইনটা লাইফে করতে হয়। আচ্ছা ভাই, আমরা তো এতক্ষণ ব্র্যান্ডিং সম্পর্কে অনেক কিছু জানলাম। আচ্ছা, আমি ব্র্যান্ডিংও মানে করে ফেললাম, সবকিছু মানুষ আমাকে চেনে, এর পরবর্তীতে আমি কি করতে পারি, মানে জাতির জন্য বা সবার জন্য কি করতে আচ্ছা, পারি? এখন ব্যাপার হচ্ছে, আমি একটা উদাহরণ দিই আপনাকে সুন্দর। একটা কর্পোরেট জব হোল্ডার, সে অনেক দিন যাবৎ চাকরি করতেছেন এবং এই চাকরির কারণে তার প্রতিনিয়ত প্রমোশন হচ্ছে। এখন এই যে তার যে প্রতিনিয়ত প্রমোশন হচ্ছে, এটা তার কলিগ এবং অন্যান্য মানুষরা দেখতেছেন যে অমুক ব্যক্তির এত দ্রুত আসলে প্রমোশন হয় কিভাবে। তার সম্পর্কে তার আশেপাশের সোসাইটিতে ব্যাপারটাতে কথা হচ্ছে, কারণ অনেক বেশি ভালো প্রমোশন হচ্ছে এবং স্যালারি অনেক হাই রেঞ্জ, এবং অনেক কোম্পানি তাকে আরও বেশি টাকা দিয়ে অফার করতেছে। তো মানুষ না তার কাছে জানতে চাচ্ছে, ভাই আপনি কিভাবে আসলে এই প্রমোশনগুলো পাচ্ছেন। তো এখন কিন্তু দেখেন, সে তার ওই পার্টিকুলার সোসাইটি, তার এটা একটা পার্সোনাল ব্র্যান্ড হয়ে গেছে। এখন এই জিনিসটা যদি লাখ লাখ মানুষ জানতো, তাহলে কিন্তু লাখ লাখ মানুষের কাছে যে পার্সোনাল ব্র্যান্ড হয়ে যেত, সবাই তার কাছ থেকে এটা জানতে চাইতো, তো কারণ এটা তো একটা নিড। তো এখন সে 2-4 জনকে দেওয়া শুরু করলো, দেওয়ার পর তার মনে হলো, আচ্ছা এই জিনিসটা তো মানুষের জানা দরকার, মানুষের বোঝা দরকার, আমার সময়েরও তো ভ্যালু আছে, আমি তো ইউটিউবে বা হয়তো অনেক জায়গায় মানুষের সাথে কথা বলতেছি, তাহলে ওয়াই নট আমি সবগুলোকে একটা প্যাকেজ করি। এই প্যাকেজ করে এটা একটা কোর্স বানাই। এই কোর্স বানায় যারা কর্পোরেট লেভেলে ভালো করতে চায় তাদেরকে আমি আমার এই কোর্সটা অফার করি। এবং অবশ্যই ভ্যালুয়েবল কোর্স দিতে হবে, আপনি যা তা বানাই দিবেন তা না। ওই যে বললাম, ইনফরমেশন থেকে কখনোই কোর্স বানানো যাবে না। যে কোনো কিছু বানাইতে গেলে আপনাকে এক্সপিরিয়েন্স থেকে বানাইতে হবে। কারণ বিভিন্ন সময় যখন তা হয়তো বা কোনো মেন্টিস বা স্টুডেন্ট বা যে তার কোর্স কিনলো, যখন একটা প্রশ্ন করবে যে ভাই বস তো এরকম করে, তখন কি করব। এখন তার যদি বুকিশ পড়াশোনা থাকে, বুকিশ কথাবার্তা থাকে, তাহলে কিন্তু সেটকে পড়বে। কিন্তু তার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, সে কিন্তু বলতে পারে যে আচ্ছা এরকম এক্সপিরিয়েন্স আমার সাথে একবার হয়েছিল, আপনি এই করতে পারেন, এখান থেকে সমাধান বেরিয়ে পড়বে। তার থেকে আপনি আপনার উত্তর পেয়ে গেছেন যে আপনি যদি আপনার একটা পার্সোনাল স্ট্রং অনলাইনে বিল্ড করতে পারেন, সবচেয়ে সহজ এবং জিরো ইনভেস্টমেন্টে দ্রুত শুরু করার বিজনেস হচ্ছে ওই ইনফরমেশন বিজনেস বা নলেজ বিজনেস। আপনার কাছে যে নলেজটা আছে, ওই নলেজটা আপনি মানুষকে শেখান, মানুষকে জানান। দেখেন, আপনি পৃথিবীতে সব জানেন না, আবার
অনেক মানুষ আছে যারা আপনি যা জানেন তা জানেন না। এখন আপনি শিখতেছেন না, আপনি আমার কাছ থেকে হয়তো বা জানতেছেন আজকে পডকাস্টের মাধ্যমে, আরো অনেক মানুষের কাছ থেকে জানেন, কোর্স করেন, বই পড়েন, তার মানে আপনি তো সব জানেন না। আবার আপনি যা যা ইতিমধ্যে জেনে গেছেন অনেকে তা জানে না। এখন তাদের ওই জানাগুলার নিড আছে, তো আপনি তাদেরকে তা জানান। এই জানানোর আগে আপনি যেগুলো জানেন এই জন্য নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে খুবই সহজ। কারণ আপনার যখন একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে যাবে, বা ধরেন আপনার খুব বেশি অডিয়েন্স বেস নাই, ধরেন 100 জন মানুষই আছে, এই 100 জন মানুষের মধ্যেও 2 জন মানুষের বা 5 জন মানুষের আপনি যা জানেন তা জানার প্রতি একটা আগ্রহ আছে। এখন আপনি যে শুধুমাত্র তার কাছ থেকে টাকাই নিচ্ছেন, ব্যাপারটা এরকম না। আপনি যখন তাকে এই জিনিসটা দিবেন, আপনি যখন তাকে জিনিসটা জানাবেন, সে যখন আপনাকে একটা টাকা দিবে, আপনি আপনার টাইমের ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। এবং যখন একটা মানুষ টাকা দিয়ে কোনো কিছু কিনে, তখন ওই জিনিসটার উপরে সে কমিটেড থাকে। যেমন আজকে আমার সাথে একজনের দেখা হলো, সে বলতেছে ভাইয়া আপনার নতুন বইটা আমার দরকার। আমি বলছি ঠিক আছে পাঠাই দিব না। সে আবার বলতেছে যে না ভাইয়া পাঠাই দিলে হবে না, আপনি আমাকে লিঙ্ক পাঠাবেন, আমি কিনবো। কারণ আমি যদি জিনিসটা ফ্রি পাই তাহলে হয়তো আমি এই পড়বো না, ওই আগ্রহটা পড়বো না। কিন্তু আমি যদি এটার জন্য 200, 300, 400, 500, 1000 টাকা, যত টাকাই লাগুক, এই টাকাটা যখন পে করব, তখন আমি নিজে কমিটেড থাকবো যে না আমাকে এই বইটা পড়ে শেষ করতে হবে, বা আমাকে হয়তো বা এই কোর্সটা শেষ করতে হবে, বা আমাকে ওই টাইমে হয়তো বা তার সাথে পডকাস্ট হোক, কনসালটেন্সি হোক, যে কোনো কিছু হোক, এটা নিতে হবে নলেজটা। তো এই কমিটমেন্টের কারণে আলটিমেটলি আপনি নিজেও লাভবান হবেন, আবার আপনি যার কাছে আপনার প্রোডাক্টটা সেলস করতেছেন সেও আসলে লাভবান হবে। তাই যতটুকু আপনি জানেন, ফ্রিতে জানেন, মানুষকে দেন, শেয়ার করেন, তাহলে তো আপনি আসলে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারবেন। কিন্তু এর বাইরেও অনেক এক্সপিরিয়েন্স থাকে, যেটা আপনি সবসময় ফ্রিতে দিতেও পারবেন না। আবার সবকিছু সবার কাছে চলে গেলে ওটার মর্মও থাকে না। আবার কারণ নলেজ হচ্ছে এমন এক ধরনের ওয়েপন, এখন আপনি একটা বাচ্চা শিশুর কাছে যদি একটা বন্দুক তুলে দেন, তাহলে তো সে ওইটার মিস ইউজ করবে। সেরকম ভাবে সব ইনফরমেশন যদি আপনি সবার কাছে তুলে দেন, তাহলে সে ওই জিনিসটার ধারণ ক্ষমতাটা থাকবে না। আচ্ছা, টাকা থাকলে কি ব্র্যান্ডিং করা যায়? আপনার কাছে কি মনে হয়? টাকা থাকলে ব্র্যান্ডিং করা যায়, আবার টাকা না থাকলেও ব্র্যান্ডিং করা যায়। কিন্তু প্রশ্ন যেহেতু টাকা থাকলে ব্র্যান্ডিং করা যায় কিনা, আমি উত্তর দিব তাহলে টাকা দিয়ে কিভাবে ব্র্যান্ডিং করা যায় ওই ব্যাপারে। দেখেন, আপনি কন্টেন্ট বানাচ্ছেন, 100 কন্টেন্ট বানালেন, প্রথম কন্টেন্টে ভিউ হলো না, দ্বিতীয় কন্টেন্টে ভিউ হলো না, তৃতীয় কন্টেন্টে ভিউ হলো না, আস্তে আস্তে কন্টেন্ট বানাচ্ছেন 50, 60, 70, 100তম কন্টেন্টে যায় হয়তো বা আপনার কিছু কিছু ভিউস আসলো, এবং 101-2 কন্টেন্ট হয়তো আপনার ভাইরাল হয়ে গেল। এখন চিন্তা করেন এই কন্টেন্টগুলো বানানোর জন্য আপনার কি পরিমাণ সময় লাগছে। অনেক সময় লাগছে। অন দ্য আদার হ্যান্ড আপনার কাছে টাকা আছে, আপনি কার্ডে ডলার লোড করেন, 5, 10, 15 হাই কোয়ালিটির ভিডিও রেকর্ড করেন, ওই ভিডিওগুলা বুস্ট করা শুরু করেন, মানুষের কাছে চলে যাবেন, পৌঁছে যাবেন। এর পরবর্তীতে আবার যখন আপনি ভিডিও বানাবেন, অটোমেটিকলি একটা সার্টেন অ্যামাউন্টের মানুষ আপনার ওই ভিডিওগুলো দেখবে। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু আপনার কাছে স্কোপ আছে, ওই যে বললাম পাওয়ারফুল ওয়েপন, আপনার কাছে যেহেতু স্কোপ আছে মানুষের সামনে খুব দ্রুত পৌঁছে যাওয়ার, দেখেন যে জিনিসটা হয় খুব দ্রুত, কোয়ালিটি যদি মেনটেন না করেন ওটা ডাউনও হয় দ্রুত। তা আপনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, দ্যাটস ভেরি গুড, কিন্তু ওই কোয়ালিটিটা নিয়ে পৌঁছান, যা তা বানায় পৌঁছায় যায় না, তাহলে আপনি টাকাটা আসলে আপনি লস করবেন, ওই টাকাটা থেকে আপনি গেইন করতে পারবেন না। যেমন আমার প্রচুর অ্যাড চলে, কারণ আমি হচ্ছে আমার টাইম সেভ করতে হবে, যেহেতু টাইম সেভ করতে হবে আমি খুব কমই কন্টেন্ট বানাই। বেশিরভাগ ক্ষেত্রে আমার চ্যানেল থেকে শারস ফারদি পেজ বা চ্যানেল থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমার রিলসগুলো যায় পডকাস্টার, কারণ আমি এত বেশি কন্টেন্ট বানানোর সময় পাই না। সো অ্যাড চালাতে হয় আমার প্রচুর। তো অ্যাডের মাধ্যমে ব্র্যান্ডিং হচ্ছে এবং আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমি নিজে অ্যাড চালায় বেনিফিটেড হইতে পারছি, তার একটা কারণই কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারছি। আসলে কোয়ালিটিফুল কন্টেন্ট কিন্তু অনেক করে, যে যেমন আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি, কিন্তু সবারটা কিন্তু লং টাইম দেখি না। আপনারটা যেমন আমার সামনে যখন আসে, যদিও আপনার থেকে আমার একটা বই বের হয়েছে, ওই অনুযায়ী আমি হয়তো দেখার কথা, পাঠক হয়তো বলতে পারে যে আপনার ভিডিওটা আপনার তো দেখাটা স্বাভাবিক, কিন্তু তাও আমি দেখি কেন? যে আপনার যতক্ষণ দেখতেছি ততক্ষণ আমার কাছে মনে হচ্ছে কি ভালো কিছু দেখতেছি, আমার টাইমটা নষ্ট হচ্ছে না। এই যে আপনি আমার কন্টেন্ট দেখেন, মানুষ আমার কন্টেন্ট দেখে, আমি একটা অ্যাডও 10, 12, 15 মিনিটের অ্যাড রান করি, যেখানে হয়তো বা 1 মিনিট 2 মিনিটের অ্যাড রান মানুষ করে। আমার ফিলোসফি আলাদা, বাট আপনি হয়তো বা জানেন আমার অনেক সময় লাইভ ক্লাস হয়, ওইখানে সন্ধ্যা 7টায় বা 6টায় শুরু হওয়ার কথা হলেও শেষের কোনো লিমিটেশন থাকে না, ক্লাস শেষ হয় রাত 3টা 4টায় ক্লাস শেষ হয়েছে। তো এই যে এত লং টার্ম ডিউরেশনে মানুষ যে আসলে বসেছিল, তো তাদেরকে এঙ্গেজড করে রাখতে হয়েছে।
আমি জুমে যেহেতু ক্লাস হয়, কিছু মানুষ কমেন্ট করে এরকম, ওয়াশরুমে যেতে চাই, একটু ব্রেক দেন। আচ্ছা, মানে মানুষ, আমি জাস্ট এই কথাটা বলার পারপাস হচ্ছে, মানুষ ওয়াশরুমে যাচ্ছে না, তার একটা ব্রেক চাচ্ছে, যে তাদের মনে হচ্ছে হয়তো বা কিছু একটা মিস করে ফেলবো। তো এই লেভেলের কন্টেন্ট, এরকম এঙ্গেজিং কন্টেন্ট আপনি তখনই ডেলিভারি করতে পারবেন যখন আপনি স্টোরি টেলিংটা খুব সুন্দরভাবে বুঝবেন। দেখেন, স্টোরি হইতে হয় আসলে একটা ভিজুয়ালাইজেশনের মতো। যেমন আমি একটা বলি আপনাকে, গতকাল রাতে বাসায় কারেন্ট চলে গেছিল, তো হাতে একটা বই নিয়ে পুকুর পাড়ে বসলাম, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, হঠাৎ করে পিছন থেকে কাঁধে কে যেন হাত দিল। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখেন, আপনি হয়তো শোনার জন্য জিনিসটা অনেকটাই শুনে গেছেন, সেম জিনিসটাই ভিজুয়ালাইজ করাইতে গেলে আপনাকে কীরকম করতে হবে, কতটুকু ইন ডিপতে বলতে হবে। শহর থেকে ছুটি কাটাতে গ্রামে আসছি, আমাদের গ্রামে সচরাচর কারেন্ট যায় না, কিন্তু সেই দিন হঠাৎ একটা ভৌতিক গল্প পড়তেছিলাম, বইটা অনেক মোটা, প্রায় শেষের দিকে চলে আসছি, এমন সময় কারেন্ট চলে গেল। ভাবলাম আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা সন্ধ্যা যেহেতু হয়ে আছে, আমি একটু বাইরে যেয়ে দেখি কোথাও পড়া যায় কিনা। তো আমি বইটা নিয়ে বাইরে গেলাম, পুকুর পাড়ে বসলাম, হাতে মোবাইল, ফ্ল্যাশ লাইট জ্বালাইছি, যারা পুকুর পাড়ে বইটা পড়তেছিলাম। হঠাৎ করে খুব ঠান্ডা মৃদু বাতাস শরীরে লাগতেছে, তো ভালোই লাগতেছিল, এনজয় করতেছি। শহর থেকে যেহেতু গ্রামে গেছি অনেক দিন পর, এরকম একটা মৃদু বাতাস শরীরে লাগতেছে, তো পড়তেছি আর ভাবতেছি যে আচ্ছা, এই বইয়ের ঘটনাগুলা কি আদৌ সত্যি? ঠিক সেই সময় ফ্রিজ থেকে বরফ বের করলে যেমন ঠান্ডা হয়, তেমন ঠান্ডা একটা হাত আমার কাঁধের মধ্যে রাখছে। ঘুরে দেখি পাশের বাসার রহিম ভাই কি যেন একটা চিবাচ্ছে, আর আমাকে বলতেছে যে খাবি নাকি। ভিজুয়ালাইজেশনটা কেমন দেখেন, অনেক অডিয়েন্স এবং আপনি হয়তো রিলেট করতে পারবেন যে আপনার হাতে মনে এরকম একটা ঠান্ডা কিছু একটা স্পর্শ করতেছে, আপনি ওই মৃদু বাতাসের যে স্পর্শটা এটা নিতে পারতেছেন। তো স্টোরি টেলিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ওই যে ফিলটা, ওই ফিলটাকে আসলে দেওয়ানো। এটা তো একটা স্টোরির জন্য বললাম। তাহলে আমি যে অ্যাড নিয়ে তো কথা বললাম, যে অ্যাড বানাইতে হবে স্টোরি টেলিং টাইপের, স্টোরি টেলিং ফর্মুলা অ্যাড করতে হবে। যেমন বাংলাদেশে বিল্ডিং এর স্টোরি ব্র্যান্ড অনেক ফেমাস একটা বুক, বাংলাদেশে না, ডোনাল্ড মিলটা লেখা বই, এই একই ফ্রেমওয়ার্ক আমরা সবাই ইউজ করি। কিন্তু আমি আমার এই বইয়ে এত পরিমাণে ফ্রেমওয়ার্ক দিচ্ছি এবং ইউনিক ফ্রেমওয়ার্ক দিচ্ছি, আমি চ্যালেঞ্জ দিয়ে শুরুতে লেখাও আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই লেভেলের ফ্রেমওয়ার্ক এবং এত রিসোর্সফুল বই আপনি বাংলা ভাষায় কেন অন্য ভাষায়ও এর কাছাকাছি আপনি পাবেন না। কারণ এখানে অনেক রিয়েল লাইফ এক্সাম্পল, অনেক মানুষের সাথে কথাবার্তা বলে অনেক কিছুর পরে এই জিনিসটা আসলে লেখা হয়েছে। তো এখানে যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন অ্যাডটা কিভাবে হয়। আমার বন্ধু শফিক, তার আরেক বন্ধু রফিক, ওই রফিক ই কমার্স ব্যবসা শুরু করলো। ই কমার্স ব্যবসা শুরু করার কারণে তার সেলস ভালোই হচ্ছিল, সে একটা গাড়িও কিনে ফেলছে। কিন্তু হঠাৎ করে ই কমার্সের এমন একটা অবস্থা, কম্পিটিশন হওয়ার কারণে এখন সে গাড়ি তো ঠিকই কিনছে, কিন্তু এখন গাড়িতে ভরার টাকা পাচ্ছে না। তো সে গেল XYZ কোম্পানির কাছে, কোম্পানি তাকে পরামর্শ দিল $100 যেহেতু 100 সেল পাচ্ছেন, এটারে 500 করে দেন, 500 সেলস পাবে। তো যেহেতু নামি দামি কোম্পানি, সে তো ওই ফর্মুলা ইউজ করলো, কিন্তু এখন তো দেখে যে আগের চেয়ে লস আরও বেশি হচ্ছে। তারপরে যে আমার বন্ধু, তারা আমার কাছে নিয়ে আসলো, তারও বন্ধু, আমি তার সব কিছু রিসার্চ করলাম। রিসার্চ করার পর আমি দেখলাম যে সব কিছু ঠিক আছে, কিন্তু সে যে কথাটা বলতেছে তার কন্টেন্টে, এইটা মানুষ আসলে বুঝতে পারতেছে না। তো আমার মনে হলো তাকে যে এই কথাগুলো সহজ করতে হবে, মানুষ যাতে সহজেই কথাগুলো বুঝতে পারে। তো তখন সে তার আমার যে স্টোরি টেলিং ফর্মুলা, আমার যে ফ্রেমওয়ার্ক, এগুলো সে ইউজ করলো এবং ইউজ করে এখন আবার আগের চেয়ে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে। দেখেন, আমি প্রায় একটা উদাহরণ দিলাম, একটা স্টোরি বললাম, আমার নিজের মার্কেটিংটাও করে দিলাম স্টোরির মাধ্যমে, যে আমার কাছে আসলে হয়তো বা রেজাল্ট ভালো করা সম্ভব। কিন্তু এখানে দেখেন, আমি এইভাবে কথাগুলো না বলে যদি আমি সরাসরি বলতাম যে আপনাদের কন্টেন্ট ভালো করতে হবে, আপনাদের সেলস করতে গেলে স্টোরি টেলিং অ্যাড করতে হবে, মানুষের যে একটা পেইন ছিল ওই পেইনটা সে রিলেটই করতে পারে নাই। কিন্তু যখন আমি একটা উদাহরণ মানুষের সামনে নিয়ে গেলাম, ওয়ান কাইন্ড অফ কেস স্টাডি যখন মানুষের সামনে নিয়ে গেলাম, অবভিয়াসলি মানে এটা পজিটিভ এবং অনেস্টির সাথে কেস স্টাডি হইতে হবে। তো যখন মানুষের সামনে নিয়ে গেলাম, মানুষ তখন রিলেট করতে পারতেছে। কারণ আরেকটা উদাহরণ দিই,
আমরা তো এমন অনেক প্রোডাক্ট ইউজ করি যেটা গ্যাস্ট্রিকের জন্য ভালো, আমাদের হয়তো বা যে কোনো গ্যাসের সমস্যা দূর করে বা অন্যান্য সমস্যা দূর করে, বা ভেষজ পদার্থ বা প্রোডাক্ট বা অর্গানিক প্রোডাক্ট। আমরা কি করি, এইটা খেলে আপনাদের এই হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবেন, আপনারা একদিনও থাকবে না, 100% গ্যারান্টি। দেখেন, একজন হয়তো একটা অ্যাড বানাচ্ছে, একটা ক্যারেক্টারকে নিয়ে আসলো, উনি আসলো যে গত 3-4 দিন যাবৎ কিছুই খেতে পারছি না, খাচ্ছি আর বমি হচ্ছে। এই যে কোনো কিছু খাওয়ার পরে আবার যে সাথে সাথে বমি হয়ে যাওয়ার যে যন্ত্রণাটা, এইটা আসলে যার হইছে ভাই সেই রিলেট করতে পারবে, এই কষ্টটা সেই বুঝতে পারবে। জানি না, কয়েকজন ডাক্তার দেখালাম, কোনো লাভ হচ্ছে না, ডাক্তার মেডিসিন দিচ্ছে, কিন্তু অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে মেডিসিন খেয়ে শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছে। তারপর আমার ছোট ভাই, ওই ছোট ভাই কি যেন একটা অর্ডার দিছে অনলাইনে, তো 2 দিন পর দেখলাম যে একটা ডেলিভারি ম্যান আসছে বাসায়, আসার পর কি যেন একটা দিয়ে গেল, তারপর মা ওই জিনিসটা পানির সাথে মিশেল, দেখে এত বেশি ভালো লাগতেছিল না, কিন্তু খেতে বললাম। এখন এমন একটা অবস্থা, যা পাই তাই খেয়ে সুস্থ তো হইতে হবে। তো তারপর আমি ওই পানিটাই খেলাম। ভাই মানে টু বি অনেস্ট আমি নিজে অবাক হয়েছি যে উইথিন 2 আওয়ার্সের মধ্যে আমার যে ব্যথাটা হচ্ছিল এটা আস্তে আস্তে রিলিফ হওয়া শুরু করছে। এখন দেখেন পেনটা কীভাবে কানেক্ট হয়। আর অন দ্য আদার আমরা যখন বলতেছি এই প্রোডাক্ট খেলে আপনার গ্যাসের সমস্যা কমে যাবে। এখন এই যে যখন মানুষের সাথে যদি আপনি ইমোশনালি কানেক্ট হইতে চান, তাহলে স্টোরি টেলিংয়ের মাধ্যমে মানুষের পেইনটার সাথে কানেক্ট করতে হবে। ওই অডিয়েন্সের, ওই মানুষের যেই পেইন, আপনারও ওই পেইনটার নিজেই কথা বলতে হবে। এখন ওই কথাটা আপনি বলবেন, যদি সরাসরি বলেন কাজ যদি করে 10%, যদি স্টোরি টেলিংয়ের মাধ্যমে বলেন তাহলে হয়তো বা কাজ করবে 70, 80, 90%, অবভিয়াসলি 10% হচ্ছে বেশি। তো আপনার কাছে যেহেতু স্কোপ আছে, আমি যেহেতু বই লিখছি, এই বই যেহেতু আপনার কেনার অপশন আছে, তো ওয়াই নট আপনি বসে থাকবেন। আপনার উচিত যে জিনিসটা জানেন না ওই জিনিসটা জানার পর ওই জিনিসটা নিজের ব্যবসায় অ্যাপ্লাই করা। দেখেন, খুবই সহজ। একটা সময় আমি বললাম 2016-17 যখন আমি শুরু করছি, কোনো মেন্টর নাই, কোনো কোর্স নাই, আমি তখন পাগলের মতো কোর্স করছি, যে কোনো কোর্স থাকলে আমি যদি কোর্স করতে পারি, কোনো কোর্স নাই, কোনো বই নাই ভালো, কিভাবে শিখব, সেখানে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু 2025 সালে আপনি মার্কেটিং শিখতে চান, বই, কোর্স, অহরহ মেন্টর আছে, সব আছে। আপনি ধর আমার এই বইটাও কিনতে চান, হয়তো আপনি ডেসক্রিপশনে কোনো লিঙ্ক থাকলে ক্লিক করলে সরাসরি জাস্ট তার বাসায় কিন্তু বইটা পৌঁছে যেতেছে, একদম হোম ডেলিভারি। তার আমরা তো বই কেনার জন্য আগে যখন বুক শপে ঘুরতে হইতো, বিভিন্ন লাইব্রেরিতে যাইতে হইতো, লাইব্রেরি থেকে আমরা বই ধার নিয়ে আসতে হইতো, কিন্তু এখন আপনি জাস্ট 1 ক্লিকে আপনার বাসায় বইটা পেয়ে যাচ্ছেন। সো এমন একটা অপরচুনিটি থাকার পরও যদি আসলে আপনি ওই অপরচুনিটিটা কাজে না লাগান, তাহলে টু বি অনেস্ট ভাই, আপনার ব্যর্থতার জন্য আপনি নিজেই আর কিছু না। আচ্ছা ভাই, ব্র্যান্ডিং ধরেন আমরা যে জিনিসটা জানি যে পার্সোনাল ব্র্যান্ডিং, যেমন যখন বইপেন প্রকাশনে যদি একটা ব্র্যান্ডিং আমি দাঁড় করাই, কিন্তু ধরেন আমি আবার আব্দুল আওয়াল প্রকাশক হিসেবে একজন ব্র্যান্ডিং দাঁড় করি, আপনার কোনটা গ্রহণযোগ্যতা বেশি পাবে আপনার কাছে মনে হয়? স্টোরির মাধ্যমে বুঝাই। আমার একটা এজেন্সি আছে, হচ্ছে বিচ কেয়ার আইটি এজেন্সি। এই এজেন্সি থেকে যারা ই কমার্স উদ্যোক্তা বা যাদের ওয়েবসাইটের প্রয়োজন বা টেকনিক্যাল সাপোর্ট, ফেসবুক অ্যাডটার বিভিন্ন বিষয়বস্তু প্রয়োজন, আমি তাদেরকে এই ব্যাপারগুলো অ্যাড দিই। এখন আমার একটা এজেন্সি আছে, আবার আমি নিজে এজ এ ব্যক্তি সারজ ফার্দি। আমার কাছেও তাহলে এখন ওই আপনার সিচুয়েশনে আমি নিয়ে চলে আসছি, যে সিচুয়েশনে আমি একসময় ছিলাম, আপনার সিচুয়েশন আছে যে আমার কাছে দুইটাই করার অপশন আছে। এখন আমি আসলে করবোটা কি, আমি আসলে আগে করছিটা কি এটা বুঝতে হবে। আমি প্রথমে চিন্তা করলাম যে আমি যদি বিচ কেয়ার আইটি থেকে কথাবার্তা বলা শুরু করি, চিন্তা করেন একটা টাইমে হয়তো বা আমার মনে হলো যে বিচ কেয়ার আইটি আমি আর চালাবো না, নামের ইস্যু হইতে পারে, চিন্তা ভাবনার ইস্যু হইতে পারে, টিম ইস্যু হইতে পারে। তো আমি ধরেন বিচ কেয়ার আইটির উপর $5,000 খরচ করলাম, বিচ কেয়ার আইটিকে রিলেট করে আমি হয়তো বা 50, 100, 200 কন্টেন্ট বানালাম, সবকিছুতে আমি বিচ কেয়ার আইটিকে ফোকাস করলাম। ফোকাস করার পরে একটা টাইমে যাওয়ার পরে আমার মনে হলো এটা আমি আর করবো না। এখন আমি হয়তো নতুন একটা ব্র্যান্ড দাঁড় করাবো। তাহলে আপনি চিন্তা করেন, আমার ওই নতুন ব্র্যান্ডটা সম্পর্কে আমার আবার $5,000 খরচ করতে হবে, আবার অ্যাড দিতে হবে, আবার রিব্র্যান্ডিং করতে হবে। আমি যদি কোনো কারণে নামও চেঞ্জ করি, নামের জন্য আবার রিব্র্যান্ডিং এর বিষয়, তো এখানে হিউজ মানে আপনাকে কার্যকলাপ করতে হবে। কিন্তু আপনি যদি নিজেকে এস্টাবলিশ করতে পারেন, যেমন আমি নিজে এস্টাবলিশ করছি, এখন দেখেন আমি বই লিখি, সেল হয়, আমার এজেন্সিতে কোনো মার্কেটিং হয় না, কিন্তু সারজ ফার্দি ভাইয়ের কি আছে শুনি তো, এই আছে, তার মানে তার এজেন্সি থেকে আমি প্রোডাক্ট নিব বা তার এজেন্সি থেকে সার্ভিস নিব, আমার কোর্স সেলস হয়, আমার কনসালটেন্সি সেলস হয়, আমার ইনার সার্কেল তৈরি হয়, আমার ইবুক বিক্রি হয়, আমার নিজস্ব কন্টেন্ট ক্রিয়েশনের একটা এম্পায়ার আছে, এখানে আমার ইউটিউব, ফেসবুক, টিকটক আমি রেগুলার কন্টেন্ট আপলোড করতে পারতেছি। এখন ধরেন
যে আপনার একদম রিয়েল লাইফ। আমার যখন সব কার্যক্রম চলতেছিল আমার কিন্তু কোনো বই ছিল না, না, হ্যাঁ, আপনি আসছেন আমার বইটা প্রকাশ করার জন্য। আমার কি আলাদা করে প্রিপারেশন নিতে হয়েছে, পেজ করতে হয়েছে, কিছু করতে হয় না। আমি জাস্ট অ্যানাউন্স দিচ্ছি আমার বই আসতেছে এবং এটা আমি খুব সুন্দরভাবে করতেছি। তো যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর থ্রুতে আপনার বিজনেসটা এস্টাবলিশ করার ট্রাই করবেন, তখন আপনার কাছে অনেক বেশি অপরচুনিটি চলে আসবে অনেক জায়গায় মুভ করার। আপনার শুধুমাত্র নিজের উপর ফোকাস করতে হবে। দেখেন, আপনার বই, আমার বইয়ের জন্য আলাদা মার্কেটিং করতে হবে, আমার কোর্সের জন্য আলাদা মার্কেটিং করতে হবে, কনসালটেন্সির জন্য আলাদা মার্কেটিং করতে হবে, বিচকের জন্য আলাদা মার্কেটিং করতে হবে। অন দ্য আদার, এখন যখন সবকিছু শুধু আমার নিজের কেন্দ্রিক মার্কেটিং করি, আমি বড় হওয়া মানে হচ্ছে আমার এম্পায়ার বড় হওয়া, আমি বড় হওয়া মানে আমার বই 10টা বেশি সেলস হবে, আমি বড় হওয়া মানে আমার কোর্সে 20-25 জন মানুষ বেশি এনরোল হবে। তা আমি যত বড় হইতে থাকবো, আরো আপার লেভেলে যাওয়ার পরে আমার তখন আরেকটা অ্যানাউন্সমেন্ট, একটা নতুন প্রোডাক্ট আমি লঞ্চ করতে পারবো। লাইক আমি একটা স্টুডিও হয়তো বা লঞ্চ করতে যাচ্ছি, সো আমি কয়েছে কন্টেন্ট ক্রিয়েটর, এই অপরচুনিটিস আছে, আমি একটা স্টুডিও দিচ্ছি, ওই স্টুডিও পডকাস্টের জন্য রেকর্ড করা হবে, আপনারা চলে আসেন, আমি অডিয়েন্স পেয়ে যাবো। অন দ্য আদার এন্ড আমার যদি আলাদা আলাদা অপশন থাকতো, আমাকে আলাদা আলাদা পেজ করে, আলাদা আলাদা পাবলিকেশন করে, আলাদা আলাদা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কার্যকলাপ করে পরে আমি কাজটা করতে, এটা সো মাচ হ্যাসেল। আপনি আই থিঙ্ক উত্তর পেয়ে গেছেন, আপনাকে সরাসরি বলতে হয়নি। সেম জিনিসটা স্টোরি টেলিং এর মাধ্যমে, যখন আপনি আপনার অডিয়েন্সকে বলবেন, আপনার কাস্টমারকে বলবেন, তখন আপনার ওই স্ট্রং ব্র্যান্ড বিল্ডিংটা তৈরি হবে এবং আপনাকে আলাদা করে বুঝাইতে হবে না, বলতে হবে না আমার প্রোডাক্ট কিনুন, অটো কিনবে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখন বর্তমানে তো বাজারে অনেক ব্র্যান্ডিং এর লোক দাঁড়িয়ে গিয়েছে, সবাই সবার মতন ভাবে দৌড়াদৌড়ি করতেছে। এখন নতুন যে দাঁড়াবে বা নতুন যে করা শুরু করেছে, তাকে কিভাবে কি টক্কর দেওয়ার প্ল্যানিং করবে, নাকি সে তার মতন এগিয়ে যাবে? গুড কোয়েশ্চেন, অনেক জটিল একটা কোয়েশ্চেন করছেন এবং খুব ভালো একটা কোয়েশ্চেন, নতুনদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিসটা। সেটা হচ্ছে যার ব্র্যান্ডিং ভালো, এদেরকে আসলে মার্কেটিং ভাষায় বলা হয় মার্কেট লিডার। এখন আপনার যদি ক্যাপাসিটি থাকে, যদি আপনার পক্ষে তাকে টক্কর দেওয়া সম্ভব হয়, এখন আপনার কাছে সম্ভব নাই, তার হয়তো বা বিশাল এম্পায়ার, আর আপনি মাত্র শুরু করছেন, আপনার বাজেট হচ্ছে $5, তো আপনি কোনো ক্যালকুলেশনই বলেন না, ইকুয়েশনই বলেন না, আপনি তাকে বিট করে ফেলবেন। সো হয়তো বা একটা টাইমে যাওয়ার পর করতে পারবেন। তো যদি আপনার ওই লেভেলের ইনভেস্টমেন্ট, ওই লেভেলের স্ট্র্যাটেজি, ওই লেভেলের মার্কেটিং, এভরিথিং লাইন ক্লিয়ার থাকে, আপনি তাকে বিট করার অবভিয়াসলি চেষ্টা করবেন, নিজে মার্কেট লিডার হওয়ার ট্রাই করবেন। কিন্তু যদি আপনি মার্কেট লিডার হইতে না পারেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, ক্যাটাগরি ওয়াইজ মার্কেট লিডার হইতে হবে। আচ্ছা আচ্ছা। লাইক ধরেন, ওই যে বললাম পরে শুরু করা মানে কিন্তু শেষ না। এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি যখন আমি বলি, তখন আপনার চিন্তার 2-3 জন মেন্টরের নাম চলে আসবে, সে ডিজিটাল মার্কেটিং করায়, তারপর আপনি ভাববেন যে আচ্ছা সে হয়তো বা ভালো করে, বা ওইখানে অবভিয়াসলি 1 বা 2 জন ভালো করতেছে, বাকিরা তো হচ্ছে পরবর্তীতে আছে। তা আমি কি করলাম, একটা ক্যাটাগরি ওয়াইজ করে নিই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ভেরি গুড। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে? ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, পিন্টারেস্ট, টুইটার, এসইও। আচ্ছা ঠিক আছে, ফেসবুক মার্কেটিং চুজ করি। ফেসবুক মার্কেটিং শিখে একটা মানুষ কি করতে পারে? আচ্ছা, একটা মানুষ ই কমার্স ব্যবসা শুরু করতে পারে, ভেরি গুড, বা ফ্রিল্যান্সিং করতে পারে। আচ্ছা, আমি তাহলে ফ্রিল্যান্সিং করবো না, ই কমার্সে আসলাম। ওকে, ই কমার্সের আবার প্রোডাক্ট 2টা, ডিজিটাল, ফিজিক্যাল। তো আচ্ছা, ফিজিক্যালে অনেক বেশি রেড ওশন, আমি নিজেও ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি। ওকে ঠিক আছে, আমি তাহলে ব্লু ওশনে চলে আসি, আমি এখন শুধুমাত্র কাজ করবো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে। আচ্ছা, ডিজিটাল প্রোডাক্টের মধ্যে তবে অনেক প্রোডাক্ট, ইবুক আছে, কোর্স আছে, কনসালটেন্সি আছে, বা অনেক সফটওয়্যার আছে, টুলস আছে, সাবস্ক্রিপশন মডেল আছে। কি করা যায়? আচ্ছা, আমি তাহলে এত কিছু করবো না, আমি শুধু কাজ করব যারা ইবুক লিখে ভালো করতে চায়, বা যারা ইবুক লিখতে চায়। আমার বাংলাদেশে ইবুক হিউজ সেলস হয়েছে, আমার কোর্সে যেহেতু হিউজ স্টুডেন্টস, আই নো দ্যাট কিভাবে এটা করতে হয়। তাহলে শুধুমাত্র যারা কোচিং বিজনেস করতে চায়, যারা কোর্স বানাইতে চায়, যারা ইবুক বানাইতে চায়, আমি শুধু তাদেরকে নিয়ে কাজ করবো। এখন আপনি বলেন, সেম কাজ বাংলাদেশে আর কি করতেছে? এটাই তো কথা। হ্যাঁ, তার মানে আপনি যদি মার্কেট লিডার হইতে না পারেন, তাহলে আপনি ক্যাটাগরি ওয়াইজ মার্কেট লিডার হন। কারণ এখন কিন্তু এই জায়গায় আমি 5টা স্টুডেন্ট আগে এনরোল করায় ফেলা মানে কিন্তু আমি এখন মার্কেট লিডার। এখন এরপরে যে আসবে তার কিন্তু আমাকে বিট করতে হবে। এখন তার জন্য ভালো অপশন যে আপনি আলাদা অপরচুনিটি খুঁজে, আলাদা জায়গা খুঁজে করা শুরু করেন। আর যদি আপনি মার্কেটে বিটও করতে চান, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে শিখাই দিই কিভাবে কোর্স সেলস করতে হয়। কারণ আমি আসলে ভয় পাই না যে এই কম্পিটিশনের কারণে, বা আমি চিন্তা করি যে আমার কাছ থেকে যদি কেউ শিখে, অবভিয়াসলি তার আমার চেয়ে বড় হওয়া উচিত, এবং এটা আমি খুব প্রাউড ফিল করি। আচ্ছা, আপনার মতে ডিজিটাল যারা মার্কেটিং করবে, তাদের কেমন বাজেট থাকা প্রয়োজন?
বাজেট আসলে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে স্ট্র্যাটেজি। তার বাজেট অবভিয়াসলি থাকবে, সে কিন্তু সেই বাজেটটা থাকবে তার ফেসবুক অ্যাডের জন্য না, সেই বাজেটটা থাকবে তার লার্নিং এর জন্য। সে যত বেশি শিখতে পারবে তত বেশি স্ট্র্যাটেজি জানতে পারবে, আর যত বেশি স্ট্র্যাটেজি জানতে পারবে জিরো ইনভেস্টমেন্টে বিজনেস শুরু করার কোনো ম্যাটারই না। না, অনেকে কিন্তু ভয় পায়, যারা যে নতুন তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছে বা ব্র্যান্ডিং ক্রিয়েট করতে চাচ্ছে, তারা প্রথমে ভাবে যে আমার অনেক কিছু প্রয়োজন, অনেক টাকা প্রয়োজন, তার জন্য তারা ওই চিন্তা করতে করতে, স্বপ্ন করতে করতে সময় শেষ হয়ে যায়। এখন তাদের জন্য আপনার কি মনে হয় যে কি বলতে পারেন? আপনি ভয় আসলে কখন পাবেন? আমি আরো একটা জিনিস ভাবে বলি, ধরেন আপনি 1 কোটি টাকা ইনকাম করতে চাচ্ছেন, আপনি চিন্তা করছেন আমি 1 কোটি টাকা ইনকাম করব। এখন আপনি নিজে বিশ্বাস করতে পারতেছেন না আপনি 1 কোটি টাকা ইনকাম করবেন। এখন এটা কেন হচ্ছে বলতে পারবেন? আত্মবিশ্বাসটা নাই, এরকম কিছু? তার কারণ হচ্ছে আপনার কাছে প্রপার প্ল্যান নেই। আপনি জানেন না 1 কোটি টাকা আপনি কোথা থেকে ইনকাম করবেন। আপনি জানেন না 1 কোটি টাকা প্রোডাক্ট, 1 কোটি টাকা ইনকাম করতে গেলে আপনার কত টাকার প্রোডাক্ট কতগুলো সেলস করতে হবে। যখন আপনি বুঝে ফেলবেন যে ওকে এত অ্যাড ক্যাম্পেইন করলে এত টাকা আসে, ওকে এত টাকা থাকলে এতগুলো প্রোডাক্ট বিক্রি হয়, এত পার্সেন্ট প্রফিট মার্জিন হয়, এটা আমি আবার অ্যাডে ইউজ করলে আবার এতগুলো আসে, কনভার্ট এত পার্সেন্ট হয়, ওকে তার মানে এখন 1 কোটি টাকা যদি আমি ইনকাম করতে চাই আমার এত প্রোডাক্ট লাগবে, এত সময় লাগবে, এই ক্যালকুলেশনের থ্রুতে হয়তো একটু 19-20 হবে। তার মানে আপনার কাছে প্রপার অ্যাকশন প্ল্যানটা নাই। সেম ভয়টা আসলে ওই জায়গা থেকে আসে আপনার লিমিটেড লার্নিং। আপনি জানেন না যে এই জিনিসটা কিভাবে করতে হয়। এখন আপনি হয়তো বা প্ল্যান তৈরি করে ফেলছেন, বাট এখন আপনি জানেন না এই প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করতে হয়। আপনি জানেন না যে কত পার্সেন্ট রেশিও হয় ন্যাচারালি কনভার্টের। আপনি জানেন না ফেসবুক অ্যাড কতটুকু ভালো পারফর্ম করানো যায়। এখন ভয়টা আসলে ওই জায়গা থেকে আসে আমাদের লিমিটেড লার্নিং থেকে, আমাদের মনের মধ্যে আসলে যে বললাম জানি না আমরা, এই কারণে ভয় পাই। আমি তো ভয় পাচ্ছি না। কথা ঠিক। আচ্ছা, এই যে ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে আপনার কোন কোন প্ল্যাটফর্মগুলোকে আপনার বেশি মনে হয় যেটা গুরুত্বপূর্ণ, মানে ফোকাস দেওয়া প্রয়োজন? আচ্ছা, ব্র্যান্ডিং এর তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশে এখন হিউজ প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, টিকটক, তারপর টুইটার, কিন্তু অনেকে লাঞ্ছনার সহিত দেখে। কোনো প্ল্যাটফর্মই আসলে খারাপ না, আমরা সেটাকে কিভাবে ইউটিলাইজ করতেছি সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনি শুনলে অবাক হবেন, আমার একটা পার্টিকুলার সিঙ্গেল ভিডিও যেটাতে সবচেয়ে বেশি ভিউজ এবং 4.2 মিলিয়ন ভিউজ, ওই ভিডিওটা হচ্ছে টিকটকে। এখন এই ভিডিও কারা দেখছে? নিশ্চয়ই সে সকল মানুষ দেখছে যাদের এই ব্যাপারগুলো সম্পর্কে আগ্রহ আছে। তার মানে হচ্ছে কোনো প্ল্যাটফর্ম খারাপ না, আপনি কিভাবে সেটাকে ইউটিলাইজ করতেছেন সেটা ম্যাটার করে। তবে আপনি যদি লং টার্ম ব্র্যান্ডিং এর কথা চিন্তা করেন, আমি বলবো ইউটিউব ইজ দ্য বেস্ট। কারণ ফেসবুকটা হচ্ছে আপনি ফেসবুকে আসলেন, স্ক্রল করলেন, আচ্ছা একটা ভিডিও আসলো দেখলেন, ভুলে গেলেন। টিকটকে গেলেন, হয়তো বা আপনি স্কেল করতে পারতেছেন, খুব রিলস আপলোড করতেছেন, মানুষ বেশি দেখতেছে। বাট ইউটিউবে একজন মানুষ আসে তার লার্নিং মেন্টালিটিটা নিয়েই, তার লার্নিং মেন্টালিটিটা নিয়ে আসার পরেই সে ওই জায়গাটাতে আসে। ধরেন এখন এই বোতলটা হচ্ছে 500 ml। এখন আমার প্রশ্ন হচ্ছে এই বোতলে ঠিক কতটুক পানি ভরলে এই বোতলটা ফিল আপ হবে? আমাদের নর্মাল মাইন্ড যা বলে 500 ml। আপনি যদি পুরো সমুদ্রের পানিও এই বোতলে ঢালেন, এই বোতল ফিল আপ হবে না যতক্ষণ আপনি এই বোতলের ক্যাপটা খুলবেন। সো ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ আসছে তার লার্নিং করা উচিত এই ব্যাপারটা চিন্তা করে। তো যখন তার লার্নিং করা উচিত এই ব্যাপারটা চিন্তা করেই সে আসতেছে, তার মানে তার কাছে লার্নিং করানোটাও সহজ এবং সে খুব দ্রুত শিখতেও পারবে। তার মানে যেহেতু পার্সোনাল ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডটা মানুষের মাথায় দীর্ঘদিনের জন্য গেঁথে দিতে যাচ্ছেন, তার মানে ওই জায়গাটা তো লাগবে, ওই জায়গাটা ইউটিউবে তৈরি হয়। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় ফেসবুক কি ভবিষ্যতে কি সম্ভাবনাটা কমে যাবে কিনা মার্কেটিং এর ক্ষেত্রে? দেখেন, আসলে প্রেডিকশন করা বিশাল বড় একটা ফ্যাক্ট। আপনাকে অন্যদিকে এই জিনিসটাও মানতে হবে যে মার্ক জাকারবার্গ কিন্তু বিশাল বুদ্ধিমান একজন ব্যক্তি এবং সে প্রতিনিয়ত ইনোভেশন করতেছে। সো একদিকে যেমন জিনিসটা নষ্ট হচ্ছে, অন্যদিকে আবার সে ইনোভেশনও করতেছে। সো এইটা এক্স্যাক্টলি প্রেডিকশন করা যায় না যে এই মার্কেটটা হয়তো বা নষ্ট হয়ে যাবে বা ফেসবুকের পার্টিকুলার এই মার্কেটটা হয়তো বা নষ্ট হয়ে যাবে। হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু ইউটিউবটার হওয়ার সম্ভাবনা কম। আমরা যদি প্রবাবিলিটির কথা চিন্তা করি তাহলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কন্টেন্ট বানানো উচিত ইউটিউবে। এবং এখন দেখেন যে পডকাস্ট থেকে শুরু করে যে লং ফর্মের যে কন্টেন্টগুলো হচ্ছে, এখনো কিন্তু মানুষ ওই যে আমরা রিলস প্রমোট হয়, আমরা শর্ট ভিডিও দেখতে পছন্দ করি, তাহলে আমার আপনার পডকাস্ট কারা দেখে? মানুষই তো দেখে। তার মানে ওই ইউটিউবে মানুষ ওই চিন্তা ভাবনা নিয়েই আসে। এবং
এখনো মানুষ ইউটিউবে যারা আসে তারা লং টার্মে চিন্তা ভাবনা দেখে। সো ওই লেভেলের মানুষদেরকে ইনভেস্ট করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে ইউটিউবেই থাকাটা বেস্ট। তবে আমি এটা বলবো না শুধু ইউটিউবে ভিডিও বানান, আপনি ইউটিউবের কে কেন্দ্র করে ভিডিও বানান, ওই ভিডিও থেকে রিলস নিয়ে ফেসবুকে দেন, ওই ভিডিও আবার ফেসবুকে আপলোড করেন, ওই ভিডিও থেকে রিলস নিয়ে টিকটকে দেন, ওই ভিডিও থেকে রিলস নিয়ে ইনস্টাগ্রামে দেন। একটা ভিডিও বানালে আসলে আপনি অনেকগুলো প্ল্যাটফর্মের লেভারেজ নিতে পারবেন। যাক, সুন্দর। আচ্ছা, যখন আপনি যে ব্র্যান্ডিং ক্রিয়েটটা যে করে ফেলেছেন, সমাজের নিজের যে পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি করেছেন, এই ক্ষেত্রে অনেকেই তো আপনাকে কমেন্ট করে অনেক ধরনের। কি ধরনের কমেন্টগুলো আপনি বেশি পান? আচ্ছা, একটা উদাহরণও দিব, আবার আমি ব্যাপারটা বলি যে আমি কিভাবে আসলে পার্সোনাল ব্র্যান্ডটা করছি। শুরুতেই বললাম আমার আগে নিজে অনেক জানতে হয়েছে, আচ্ছা, নিজের অনেক এক্সপিরিয়েন্স নিতে হয়েছে। দেন আমি বুঝতে পারছি যে ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে আমি এনাফ জানি, এনাফ পরিমাণ নলেজেবল আমি। এখন আমার মানুষকে জানানো দরকার। মানুষকে জানানোর জন্য প্ল্যাটফর্ম, অনলাইনে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, টিকটক, আমি জাস্ট যা জানি সেটাকে সুন্দরভাবে গুছায়, এলোমেলো না, সুন্দরভাবে গুছিয়ে মানুষের কাছে প্রকাশ করা বা মানুষকে প্রেজেন্ট করার ট্রাই করছি। মানুষ দেখছে, মানুষ জানছে, মানুষ আমাকে পছন্দ করছে, আমার ভিডিও শেয়ার করছে, যার থ্রুতে আসলে আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা হয়েছে। এখন যেমন আজকেই আমরা যে ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছিলাম, আমরা কথা বলতেছিলাম বা এই বিষয়ে আমার সাথে হয়েছে, সেটা আমি আপনাকে শেয়ার করি। যে একবার একটা প্ল্যাটফর্মে আমাকে নিয়ে কথা হচ্ছিল যে শাহরাজ ফার্দি এইভাবে কাজ করে। তো তখন ওইখানে একজন এসে কমেন্ট করছে যে শাহরাজ ফার্দি এটা আবার কি? আচ্ছা আচ্ছা। তো ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি একটা লং টাইম পরে তার সাথে আমার আবার দেখা হয়েছে। এবারে সে পরিচয় দিতেছে যে আই এম অমুক। আচ্ছা। সো এই যে জায়গার যে চেঞ্জটা হয়েছে, এইটা হওয়ার জন্য আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক বেশি স্ট্রং হবে। এইটা কিন্তু আমি একটু আপনাকে আরেকটু যোগ করে দিচ্ছি, যে যেমন ধরেন আপনার বইটা যখন প্রথমে আমরা বের করলাম মার্কেটিং, আপনার ওখানে অনেকে হায়ার রেক দিয়েছিল, ঠিক আছে? তখন আমি কিন্তু মানসিকভাবে বলছিল যে বই নাকি সেলস হবে না। এই যে দেখেন অনেকগুলো পাবলিকেশন আমাকে বলতেছে, আচ্ছা এই সেলের বই বের করতেছে, এটা তো বিক্রি হবে না, বড় পাবলিকেশন। এখন আমরা যখন তরুণ উদ্যোক্তা পাবলিকেশনে নেমেছি মাঠে, হয়তো সে হয়তো তার দাদার আমল থেকে বিজনেস করতেছে, আমরা কিন্তু আমাদের নিজের থেকে শুরু করেছি। তখন তো যে কোনো পাবলিশারেরই কিন্তু মনে একটা ভয় থাকে যে আসলে কি ওনার ব্র্যান্ডিং কে আসলে কাজে লাগবে কিনা, বইগুলোকে আসলে বিক্রি হবে কিনা। কিন্তু এটা কিন্তু ঘুরে গিয়েছে কিন্তু আপনার ব্র্যান্ডিং এর কারণে। আরো মজার বিষয় হচ্ছে ওখানে কিন্তু আমাদের রিয়েক্ট অনেকগুলো এসেছিল, কিন্তু আমি একটা মজার বিষয়টা ওনাদের প্রত্যেকজনের নাম স্ক্রিনশট দিয়ে রেখেছিল। পার্সোনালি হয়তো আমি তাকে হয়তো কোন প্রশ্ন করতাম, কিন্তু এটা করিনি যে উনারা কি এই আগামী বইটা যখন আমাদের বিক্রি হবে, বা উনারই তো কিনেছে জন্যই তো ওখানে যেহেতু গিয়েছে, একটা দেখেছে এখন কিনে নেই বা এখন কিনবে, সে কি পরবর্তী থেকে আবার ওই হারই একটা কি লাভেরই একটা আসে কিনা, এটার জন্য আমি অপেক্ষা ছিল। কিন্তু দেখলাম অনেকেই ওখানে হায়ার এর জায়গায় কি চলে আসছে আবার, তার হয়তো বই কিনছে, রিভিউ দিচ্ছে, বিভিন্ন জায়গায় রিভিউ দিচ্ছিল বা কমেন্ট করতেছে খারাপ খারাপ। তারাই আবার কি করেছে, ফিডব্যাক আকারে ভালো ভালো কমেন্ট করতেছিল। আর ব্যাপার হচ্ছে যে সকল প্রকাশনীরা ধরেন বই বের করতে চাচ্ছিল না, এখন বাংলাদেশের অনেক টপ রেটেড প্রকাশনী আবার কথা বলে, বাট আমি রিজেক্ট করে দিই। এটাই কারণ আমি কিন্তু পার্সোনাল ভাবে অনেক হেনস্থার শিকার হয়েছে অবস্থাতে। যে আমাদের সবচেয়ে কষ্ট বিষয়টা হচ্ছে যে আপনার যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি, ওনারা ব্যাড কমেন্টের জন্য অ্যাড কি করে দিয়েছিল, অফ করে দিয়েছিল। তারাই কিন্তু পরবর্তীতে এখন আমি বলি ভাই অ্যাড অফ করেন, আপনাদের অ্যাড আমার প্রয়োজন নেই, কিন্তু তারা এখন কি করে, ভাই এটা আমরা চালাই। যে কোনো কিছু শুরুতে আসলে মানুষের বিশ্বাস করতে অনেক কষ্ট হয়। এটাই। আর ব্যাপার হচ্ছে কার ভেতর কতটুকু পটেনশিয়াল আছে, কে কতটুকু আসলে লং রেসের জন্য আসছে, এটা সবাই আসলে বুঝতে পারে না। আর ব্যাপার হচ্ছে আমরা তো যে সোসাইটিতে থাকি, যে একটা গল্পের মতো হয়ে গেছে যে একবার এক লোক বিভিন্ন দেশের ঘুরতেছে একটা জায়গায়, এখানে বিভিন্ন দেশের কাঁকড়া এখানে রাখা আছে। তো সবগুলো কাঁকড়ার উপরে আটকানো, আচ্ছা, কিন্তু একটা যেই জার, ওই জারের কাঁকড়ার উপরে কোনো কিছু দেওয়া নাই, কিন্তু কোনো কাঁকড়া উপর থেকে বের হচ্ছেও না। তো সে কিউরিয়াসিটি হয়ে প্রশ্ন করলো, আচ্ছা এই জারটাতে কোনো কিছু দিয়ে আটকানো না কেন? পরে বলতেছে এখানে সব বাংলাদেশি কাঁকড়া, একটা যদি উপরে উঠতে চায় তাহলে সবগুলা কাঁকড়া মিলা তারা টাইম। তো বাংলাদেশের সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমি এমনও অনেক মানুষ লাইফে দেখছি, আমি আমার নিজের ক্ষতি হবে তবু আমি তার ক্ষতি করতে চাই।
সো এই রকম একটা দেশে এসে সত্যিকার অর্থেই নিজের প্রতিভা বা নিজের ক্রিয়েটিভিটি দাঁড় করাইতে চাইলে, ভালো একটা পজিশনে আসতে চাইলে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করে আসতে হবে। কিন্তু সত্যিকার অর্থে যদি আপনার ভিতর ওই ট্যালেন্ট থাকে, আপনার ভিতর যদি ওই প্রতিভা থাকে, তাহলে সব আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে বয়সটা কোনো ফ্যাক্ট ব্র্যান্ডিং এর ক্ষেত্রে? না, বয়সটা আসলে ফ্যাক্ট আবার ফ্যাক্ট করে না। কাজ হচ্ছে আপনি কাদের নিয়ে কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। আর একটা স্টেজে যাওয়ার পর যখন মার্কেটে আপনার অথরিটি তৈরি হয়ে যায়, আপনার বয়স যতই হোক, আপনি যখন জানা শুরু করছেন, বলা শুরু করছেন, মানুষ দেখতেছে যে না তার বয়স অনেক কম, কিন্তু সে জানে অনেক বেশি। যেমন আপনি আমার ডেলং সেশনে যখন আসছিলেন, সেখানে দেখছেন 50 আপ হিউজ, এটা দেখে তো আমারই ভয় লাগতেছিল যে 50+ হিউজ মানুষ, বাট তাদেরকে আমি আমার একদম রেসপেক্ট জানাই যে তারা লাইফ লং লার্নার। এই 50+ এজে আইসেও তারা শিখতে চাচ্ছে, জানতে চাচ্ছে। এই জিনিসটাকে আমি অনেক শ্রদ্ধার সাথে দেখি। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি দেখি যে তারা হয়তো বা তাদের চেয়ে অর্ধেক বয়সী কারো কাছ থেকে জানবে, এ ব্যাপারে তাদের কোনো ইতস্ততা নাই, কোনো ধরনের বিলম্বনা নাই, এবং শিখতেছে। এবং আমি দেখছি প্রত্যেকটা মানুষ নোট করতেছিল। তো এই যে জায়গাটা আমাকে ভালো লাগছে। সো ওই আপনি নিজের অথরিটিটা ওইভাবে যদি ক্রিয়েট করতে পারেন, বয়স কোনো ফ্যাক্ট না, বাট কিছু বয়সের দোষ থাকে, ওইগুলো দূর করতে হবে। আপনি পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন, কিন্তু আপনি কথা বলার সময় আপনার বয়স কম, আপনি খুব বেশি হাত পা নাড়াচ্ছেন, দাঁড়ায় পড়তেছেন, খুব অ্যাংরি হয়ে কথাবার্তা বলতেছেন, এইটা আসলে অ্যালাউ করে না। আপনি করতে চাচ্ছেন বড় লেভেলের একটা কাজ, আপনার চিন্তা ভাবনা, মন মানসিকতা, অ্যাটিটিউড, আপনার থিঙ্কিং, থট প্রসেস সবকিছু ওই লেভেলে যেতে হবে। ভাই, ব্র্যান্ডিং শিখতে চাচ্ছি, হ্যাঁ, এটার জন্য কি খালি বই পড়লেই কাজ হবে নাকি মেন্টর ধরাটা খুব গুরুত্বপূর্ণ? দেখেন, পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে একজন মেন্টর প্রয়োজন। আমি যখন আপনাকে শুরুতে আমার লাইফের স্টোরি বললাম যে আমার কোনো মেন্টর ছিল না দেখে শুরুর দিকে আমার অনেক বেশি সময় স্পেন্ড করতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে। এখন বই তো হচ্ছে একটা প্রোডাক্ট, আপনি পড়বেন, বইয়ের জানবেন, বুঝবেন, নিজের ভিতর ভিজুয়ালাইজেশন হবে, বই তো অবভিয়াসলি পড়বেন। কিন্তু যদি আপনি যে কোনো মেন্টরের কাছে থাকেন, আবার অনেকে বলবে যে একটা মেন্টরই হয়তো বা লাইফে বেস্ট না, কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ না। হয়তোবা আপনার যেই মেন্টরের কাছে আপনি এই মুহূর্তে আছেন বা হয়তোবা যাবেন, ওই মেন্টর হয়তোবা পার্টিকুলার যে টপিকের উপর এক্সপার্ট, আপনার ওটা কভার হয়ে গেছে। এখন আপনি হয়তো অন্য কিছু নিয়ে একটা জানতে চাচ্ছেন। এখন আপনি ছিলেন হয়তোবা মার্কেটিং রিলেটেড কোনো মেন্টরের কাছে, এখন আপনি জানতে চাচ্ছেন হয়তোবা সাইকোলজি, তাহলে ওই মেন্টর আপনাকে কিভাবে সাইকোলজি শেখাবে? তার মানে আপনাকে সাইকোলজির জন্য আলাদা একজন মেন্টরের কাছে যেতে হবে। যেমন এখন আপনি যদি ডিজিটাল কোচিং বিজনেস শিখতে চান, আপনি যদি ইবুক সেলস ব্যাপারে জানতে চান, কোর্স বিজনেস সম্পর্কে জানতে চান, আমি আপনাকে হেল্প করতে পারবো। এখন আপনি আসতেছেন হয়তোবা মেডিকেল সায়েন্স সম্পর্কে কথা বলতে, তাহলে এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারবো না। সো অবভিয়াসলি আপনাকে অন্য একজন মেন্টর নিতে হবে। সো মানুষের লাইফের ডিরেকশন, লাইফের গোল, লাইফের প্ল্যান অনুযায়ী মেন্টর চেঞ্জ হইতে পারে, কিন্তু মেন্টর যে ওয়ার্ডটা এটা কনসিস্টেন্ট। এই মেন্টর একজন মানুষের লাইফে থাকতেই হবে, এটা একাধিক হইতে পারে। আচ্ছা, আপনার মতে কি বড় যারা ছিল, ইলন মাস্ক বা যারা আছে উপর পর্যায়ে, তাদেরও কি মেন্টর ছিল? প্রত্যেকেরই মেন্টর আছে। আপনি যদি ইলন মাস্কের কথা বলেন, ইলন মাস্কেরও মেন্টর হচ্ছে ল্যারি পেজ। ল্যারি পেজ আসলে তাহলে ইলন মাস্কের লাইফে কি করছে? ল্যারি পেজ ইলন মাস্কে লং টার্ম ভিশন, যে ব্যাপারটা যে মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাবে, এরকম যে একটা ভিশন দেখা যায়, এই ভিশন দেখতে যে সাহসটা লাগে, এই সাহসটা ল্যারি পেজ ইলন মাস্ককে দিছে। আমাদের যে মার্ক জাকারবার্গেরও মেন্টর হচ্ছে স্টিভ জবস। স্টিভ জবস মার্ক জাকারবার্গকে কি শিখাইছে? কিভাবে নতুন নতুন ইনোভেশন আনতে হয়। আপনি যদি বিল গেটসকে চিন্তা করেন, বিল গেটসের মেন্টর হচ্ছে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট বিল গেটসকে কি শিখাইছে? কিভাবে টিম লিড করতে হয়, কিভাবে টিম ম্যানেজ করতে হয়। ওয়ারেন বাফেট আবার আরেকজনের কাছ থেকে সাইকোলজিক্যাল, মানে ইনভেস্টমেন্ট সাইকোলজি যে ব্যাপারটা, এই ব্যাপারে নলেজ অর্জন করছে। ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষের লাইফে মেন্টর আছে। আবার সবসময় যে মেন্টরের অনেক বড় হইতে হবে, অনেক নলেজেবল হইতে হবে, নট লাইক দ্যাট। আপনার ফ্রেন্ড আপনার মেন্টর হইতে পারে, আপনার পরিবারের আশেপাশে মানুষ আপনার মেন্টর হইতে পারে, আপনি হয়তোবা যার সাথে পার্টনারশিপে কাজ করতেছেন সে আপনার মেন্টর হইতে পারে, আপনার ভাই আপনার মেন্টর হইতে পারে। দ্যাটস মিন যে বিষয়টাতে দক্ষ, বাট আপনি ওই ব্যাপারটাতে দক্ষ না, সে আপনার মেন্টর ইজিলি হতে পারে। এবং মেন্টর আছে আমি মেন্টরের কাছ থেকে শিখতেছি, এর জন্য লজ্জার কিছু নাই, যে কেউ মেন্টর হতে পারে। এবং আমার মনে হয় আমি যার কাছ থেকে শিখতে পারি তাকে আমার মেন্টর মানা উচিত। ব্র্যান্ডিং করে কি খালি নিজেরই লাভ, সমাজে কি কোনো লাভ হয় না? আপনার কাছে কি মনে হয়? অবভিয়াসলি সমাজের লাভ আছে। দেখেন, ওই যে আমি শুরুতে একটা কথা বললাম, অনেক খারাপ প্রোডাক্ট ভালো মার্কেটিং এর জন্য বিক্রি হয়ে যায়। তার মানে ভালো প্রোডাক্ট কিন্তু খারাপ মার্কেটিং এর জন্য বিক্রি হয় না। তাহলে আপনার যদি মার্কেটিংও ভালো হয়, আপনার যদি প্রোডাক্টও ভালো হয়, তাহলে এই যে ব্র্যান্ডিং, এই যে মার্কেটিং, তার মানে ভালো প্রোডাক্টই মানুষের হাতে পৌঁছাচ্ছে।
তার মানে অবভিয়াসলি ব্র্যান্ডিং এর মাধ্যমে সমাজ যারা যে কোনো প্রোডাক্ট কিনতেছে, কারণ একটা ব্র্যান্ড তো কিছু না কিছু বিক্রি করে, তা ব্র্যান্ড সবসময় চিন্তা করে বেস্ট কোয়ালিটি দেওয়ার। সো অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে যখন আপনি বেস্ট কোয়ালিটি ডেলিভার করার ট্রাই করবেন, সো ওই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হয়তো বা টাকা বেশি লাগুক, কিন্তু মানুষ যখন পাবে তখন মানুষ স্যাটিসফাইড হবে। সো আলটিমেটলি তো সমাজ বা মানুষের এটাতে লাভই হচ্ছে। খালি তো কিন্তু সমাজে কিন্তু আপনার আর্থিক ভাবে না, মানসিক মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সমাজে কাজ হচ্ছে। মানুষের কথা যদি আমরা একটা নন ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট কিনছেন, 2 দিন পর নষ্ট হয়ে যায়, আচ্ছা, তাহলে আপনার মিস্ত্রিকে ফোন দেওয়া, ইঞ্জিনিয়ার ফোন দেওয়া, টেকনিশিয়ান ফোন দেওয়া, বিভিন্ন হ্যাসেল। কিন্তু আপনি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কিনলেন, ব্র্যান্ডের প্রোডাক্ট নষ্ট হয়, বাট ধরেন পসিবিলিটি কম, নষ্ট হলো না, তাহলে কিন্তু আপনি মানসিকভাবেও রিলিফে আছেন। আচ্ছা ভাই, এই যে বই যে প্রকাশ করার ক্ষেত্রে একটা প্রকাশনের ব্র্যান্ডিংটা কেমন প্রয়োজন আপনার কাছে মনে হয়, বা আপনার লেখক হিসাবে লেখকের ব্র্যান্ডিংটা কতটুকু থাকা প্রয়োজন? যারা এই বই প্রকাশ করতে যাচ্ছে, অবভিয়াসলি আমি তাদেরকে বলবো, আমার যেহেতু বই প্রকাশ করার পর প্রকাশকের কাছে সাথে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমি অনেক জায়গায় শুনছি যে যারা লেখক বা যারা অথর, যারা বই পাবলিশ করতেছে, প্রকাশকের সাথে তাদের বিভিন্ন ধরনের দ্বন্দ্ব হয়, কোয়ালিটি নিয়ে দ্বন্দ্ব হয়, তারপর হচ্ছে টাকা পয়সা নিয়ে প্রবলেম হয়। আমার আলহামদুলিল্লাহ এরকম কিছু হচ্ছে না। তবে এই জন্য ওই প্রকাশক যদি ভালো হয়, প্রকাশকের ব্র্যান্ডিং যদি ভালো হয়, তাহলে তার সাথে মানুষ কাজ করতে অনেক বেশি উদ্বুদ্ধ হবে। অন্যদিকে যখন লেখকের ব্র্যান্ডিং ভালো হবে, লেখককে যখন মানুষ জানবে, বুঝবে, তখন আসলে আবার প্রকাশকরা তার সাথে কাজ করতে উদ্বুদ্ধ হবে। যেমন আমি বললাম, এখন অনেক প্রকাশনী আমার কাছে আসে, বাট আমাকে যেহেতু আপনার সাথে আমার একটা অনেক দিনের সম্পর্ক এবং অলরেডি যেহেতু আমরা বই কার্যক্রম করছি, সো তাদেরকে আমার রিফিউজ করে দিতে হচ্ছে। সো এখন আমার ব্র্যান্ডিং ভালো, এই জন্য প্রকাশক আসছে। আবার আপনার প্রকাশনীর যখন ব্র্যান্ডিং ভালো হবে, তখন আপনার কাছে লেখক যাবে। সো দুইটা ক্ষেত্রেই মানে একটা ভালো বই অডিয়েন্সকে উপহার দিতে চাইলে দুই দিক থেকে ব্র্যান্ডিং করা প্রয়োজন খুব। এখন সমস্যাটা হয়ে গেছে এটা যে আমরা একটা ভালো কোয়ালিটিফুল যখন বই বের করতে চাই, এখন সমস্যাটা হয়ে গেছে যে কজন লেখক আসতেছে, যেমন ধরেন বেশিরভাগ লেখক বর্তমানে আমার কাছে আসতেছে 8 পাস 10 পাস, সে একটা করে বই লেখে আমার কাছে আসতেছে। এখন সমস্যাটা হয়েছে তার যখন আমরা বই না বের করতেছি, তখন সে মন খারাপ করতেছে। আবার তার যখন বই বের করবো, যে আপনি দেখেন ওই যে লেখকের যে ব্র্যান্ডিং থাকে, বই সেল করতেও আমাদের সহজ, মার্কেটিংটা আমাদেরও কিন্তু একটা ব্র্যান্ডিং হয়ে যাওয়া। আর আপনাদের এখানে যদি একটা খারাপ বই পাবলিশ হয়, এটা কিন্তু অবশ্যই একটা প্রকাশনের খারাপ। এজন্য আমি ধরেন এটা তো আপনি আটকাতে পারবেন না, বাট তাদেরকে আমি একটা পরামর্শ দিয়ে দিই, যদি আপনি একটা বই লিখেই ফেলছেন, যারা আর কি 8 পাস 10 পাস যারা, আপনি যদি একটা বই লিখেই ফেলছেন, এই বইটাকে আপনি ইবুক আকারে পাবলিশ করেন, পিডিএফ আকারে। এটা ইবুক সেলস করেন, কোনো প্রকাশকের কাছে যাইতে হবে না আপনার, আপনি অনলাইনেই প্রকাশ করতে পারবেন, অনলাইনে সেলস করতে পারবেন। আপনাকে শুধু শিখতে হবে কিভাবে ইবুক বানায়, কিভাবে ইবুক সেলস করে, কিভাবে ইবুক থেকে পরবর্তীতে হয়তো বা হার্ড কপিতে আসবে। দেখেন আপনি 1000 2000 5000 মানুষের কাছে সেলস করেন, ইবুক সেলস করার পর যদি মানুষের ভালো ফিডব্যাক হয়, তখন দেখবেন প্রকাশকই আপনার কাছে আসতেছে, তখন আপনিও দেখবেন এরকম কেউ আসলে যে ভাই আমার পিডিএফ তো বা আমার ইবুক তো 3-4 হাজার পিস সেলস হচ্ছে, আপনার মত তখন একটা কনফিডেন্স আসবে যে না আসলে হবে, যে ঠিক আছে, তাহলে তার বইটা আমি পাবলিশ করতে পারি। এখন সে যদি ইবুকটা করতে না পারে, প্রশ্ন হচ্ছে তার লিমিটেশন। তাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, কাজ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। যেমন আমি নিজেকে বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ করছি, তারও নিজেকে প্রমাণ করে আসতে হবে, যে তখন আসলে প্রকাশকরাই তার পিছনে ঘুরবে। মানে আসলে বাস্তব এখন তারা যদি মন খারাপ করে এক্স্যাক্টলি এই কারণে তাদের জন্য এই পরামর্শটা না। এটা কেন প্রশ্ন করলাম, আপনার লেখক হিসাবে যে আপনার অভিমতটা এর জন্য বললো। তো এখন আপনার মতে মনে হয় কি যে স্টোরি টেলিং ফর ব্র্যান্ডিং পাঠক মহলে কেমন চাহিদা বা সাড়া ফেলবে? অন ক্যামেরায় যেহেতু বলতে হচ্ছে, অলরেডি আমি আরো 2-3 বার অন ক্যামেরায় বলছি। সো যেহেতু যে মার্কেটিং বিক্রি বাড়ায়, এই বইটা যেহেতু বেস্ট সেলার বই হয়েছে, সো আমি অনেক 2024 সালে অনেক শেষের দিকে বের করা হয়েছে, শুরুর দিকে তো করা হয় নাই এবং কার্যক্রম লেট হয়েছে, এটা যেহেতু শুরু হয়েছে, সো এবার ইনশাল্লাহ ইচ্ছা আছে এই বইটাও এবার বেস্ট সেলার বুক হবে ইনশাল্লাহ। এবং আমি নিজের প্রতি ওই লেভেলের কনফিডেন্ট, এবং আমার স্ট্র্যাটেজি থেকে শুরু করে এভরিথিং সব জায়গায় ওই পরিমাণে কনফিডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে বেস্ট সেলার করতে যে আমার যা যা করতে হবে আমি সবই করব। যদি এটা বেস্ট সেলিং বুক না হয়, তার মানে ওটা রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে। সো এটার জন্য যা যা করা দরকার আমি সব করবো। এই জন্য এখন আমার এটার প্রমোশন করা দরকার, যে আপনারা সবাই স্টোরি টেলিং ফর ব্র্যান্ডিং শাহরজ ফার্দি সবার থেকে এগিয়ে থাকার ফর্মুলা, এই বইটা কিনবেন। কেনার জন্য হয়তো বা ভিডিও ডিসক্রিপশনের উপরে বা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করবেন, বা বইমেলা যখন থাকবে তখন বইমেলা থেকে অর্ডার করবেন। সো এই যে আমার প্রমোশনটা করতে হলো, এত কিছু করার পরেও আমি এটা করলাম। যে ভাই আপনার তাহলে মনে হচ্ছে যে আমরা মোটামুটি একটা সাধারণ যে মানুষ যদি ব্র্যান্ডিং করতে চায়, আশা করি তারা সব এই পডকাস্ট থেকে অনেক বেশি উপকৃত হবে। তারা আরো বেশি উপকৃত হতে চাইলে বই পড়তে হবে। আচ্ছা, লেখক সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছে, কিন্তু বইটা আসলে মূলত হয়েছে কি দেখেন, মার্কেটিং বই যখন আমরা বের করেছি,
মার্কেটিং বইটা কিন্তু বেস্ট সেলার হওয়ার পর কিন্তু আমরা এই বইটা বের করেছি। আচ্ছা দেখেন, মার্কেটিং করার জন্য স্টোরি টেলিং প্রয়োজন এবং মার্কেটিং এ ভালো লাভবান হতে হলে কিন্তু ব্র্যান্ডিংটা প্রয়োজন, ঠিক আছে? একটার উপরে একটা কি হাই ভাবে কাজ করতেছে। যখন এই বইটা প্রথম বের হয় মার্কেটিংটা, তখন আমি একটা পার্সোনাল ভিডিও মানে বানিয়েছিলাম যে আপনি আগামী ঈদে, যেরকম এখনো ঈদ হতে কিন্তু আরো 2 মাস বাকি আছে, ঠিক আছে? এই ঈদে আপনি 1 কোটি টাকা আর্ন করার কি একটা টেকনিক শিখে যাবেন। আমি যখন এই বইটা বের করি তখন আমাকে অনেক হারিয়ে দিয়েছিল, ঠিক আছে? এখনো শরম পাই ওইটা ভিডিওটা দেখলে, ওই লোকগুলো এখনো আছে, হ্যাঁ। কিন্তু আলহামদুলিল্লাহ বইটা বিক্রি করে তো আমি টাকা আর্ন করেছি, ঠিক আছে? আর কোনো কথা নাই, ঠিক আছে? আর এই বইটা লেখক যেহেতু দেখেন, বইয়ের বাজারে যখন একটা লেখক বই আনে, আমরা সবসময় প্রকাশকরা যে ভয়টা পাই, যারা তরুণ প্রকাশক আছেন বা অনেক আগের প্রকাশনীগুলো, তারা কিন্তু এখন পর্যন্ত ভাই সত্যি কথা বলতে কি বুস্টিং এখন আসেন। তাদের জন্য আমি যে সাজেশনটা দিব, যারা নতুন আছেন এবং পুরান পাবলিকেশনগুলো আছে, যে দেখেন বইয়ের আমাদের বাংলাদেশের জনগণ কিন্তু আপনার 18 থেকে 19 কোটি, যেটা বর্তমান গণনা অনুযায়ী, কিন্তু আমরা বই ছাপানোর ক্ষেত্রে করি কি মাত্র 200 ছাপাই, 100 ছাপাই। তার মানে আমার কোন এই নেই যে আমার যে বইটা বিক্রি যে হবে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ সারস ভাই লেখক সেই হিসেবে সামনে ওনাকে শোনানোর জন্য না, এই বইটা বের করার আগে, স্টার্টিং ফর ব্র্যান্ডিং বইটা বের করার আগে আমি কমপক্ষে 10,000 বইয়ের কাগজ কি করে রেখেছি, কাগজ কিনে রাখা আছে। এবং বইটা যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি আনার জন্য আমরা কিছুটা নিয়েছি, তাও ধরেন সর্বনিম্ন আমরা 3 থেকে 4,000 বই কিনে করেছি, পাবলিশ করেছি। তাহলে আমাদের এতটুকু কনফিডেন্স আছে যে বইটা সেল করতে পারবো ইনশাল্লাহ। আমরা এই বইটা এই 2024-এর এই বইটা কিন্তু আমাদের বইমেলার সময় আনতে পারিনি মার্কেটিংটা। বইটা এর জন্য লেখকের কাছে এখন আমার মুখ দেখাইতে শরম লাগে, যে সে এখনো আমাকে মাঝে মাঝে খোটা দেয়, ভাই আপনি কিন্তু আনেন নাই বইমেলার সময়, ঠিক আছে? এখন এই বইটা আমি যে কাজটা করেছিলাম, আমরা এনেছিলাম কিন্তু আপনার ফেব্রুয়ারিতে যেতে বইমেলা, মার্চ এপ্রিলের দিকে মনে বইটা এসেছিল, ঠিক আছে? কিন্তু স্টার্টিং ফর ব্র্যান্ডিং এবার কিন্তু বইমেলার আগেই চলে এসেছে। এবং এই বইটা যেহেতু আমরা 4 থেকে 5 মাস মধ্যে মনে হয় যে আমরা 15,000 কপির উপর কি করেছি, সেল করেছি। এই বইটা ইনশাল্লাহ, তো আমরা এটার সংখ্যাটা বললাম না, ইনশাআল্লাহ এটাও বেস্ট সেলার হবে, ডাবল বেস্ট সেলার হবে। এটা কিন্তু ডাবল বেস্ট সেলার আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। জি, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।